দেখোনি তো এখন দেখে নাও। হুঁ। কথাটা বলে শান্ত সামনের দিকে হাঁটা ধরল। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে হেঁটে চলে গেল। শান্ত, এদিকে আয়, খাবার অর্ডার দিয়েছি, এসে গেছে। আসছি, ওয়েট। আহানা কই? মহারানী ওইদিকে গেছে, যা নিয়ে আয়। ডাক দিয়েছি শুনে নাই মনে হয়, অনেক দূর চলে গেছে। আমি? ইম্পসিবল, ও ঠিক করে কোনো কথাই বলতে পারে না। আমি হাত নাড়লেও বলবে ওর সমস্যা। তাহলে ভাব, কতটা পাগল হলে এমনটা করতে পারে। হইছে, যা, নিয়ে আয় না। শান্ত আবার সেদিকে গেল। আহানা রোডের কিনারায় বসে বন ছিঁড়তেছে আর দূরে থাকা একটা কদম ফুল গাছের দিকে চেয়ে আছে। এই যে মহারানী, আসুন, রূপা নওশাদ আপনাকে ডাকছে। বেয়াদব। মহারানী বলায় বেয়াদব বললে? তাহলে তুমিও বেয়াদব। শান্ত চলে গেল রাগ করে। আহানা ভেঙচি কেটে সেও পেছন পেছন গেল। ভ্রুকুচকে শান্তর দিকে চেয়ে পিছে পিছে আসছে সে। এত এত বাতাস যে আহানা সহ উড়ে যাবে এমন একটা অবস্থা। আহানা শান্তর দিকে চেয়ে হাঁটছিল। হঠাৎ এক বাতাসই ওর গায়ের ওড়না উধাও। আরে! শান্ত থেমে গিয়ে পেছন ফিরে তাকালো। আহানা শান্তকে ওর দিকে তাকাতে দেখে তাড়াতাড়ি চুল টেনে সামনে নিয়ে আসলো। ধর্মের কল বাতাসে নড়ে। আহানা দাঁতে দাঁত চেপে বনের ভেতর চলে গেল ওড়নার জন্য। শান্ত দাঁত কিলিয়ে মজা করে বলল, আহানা, সুন্দরবনের একটা বাঘ চলে এসেছে মনে হয়, হলুদ হলুদ দেখা যাচ্ছে। আহানা ভয় পেয়ে সামনে তাকালো। সত্যিই তো, হলুদ কালারের কি যেন দেখা যাচ্ছে। আশেপাশে জঙ্গল দেখে হয়তো এখানে চলে এসেছে। আহানা চিৎকার করে ওড়না নিয়ে এক দৌড় মারল। শান্তর পেছনে এসে ওর জ্যাকেট ধরে দাঁড়িয়ে পড়ল সে। আসলে ওটা ছিল কাকতাড়ুয়া। নিচে টমেটো গাছ অনেকগুলো বনের ভেতর। পাখি নষ্ট করতে পারে বলেই কৃষক হয়তো কাকতাড়ুয়া বসিয়েছিল, কিন্তু এত বাতাসের জোরে সেটা পড়ে গেছে, তাই কিছুটা বাগ বাগ লাগছে। লাগারই কথা। কাকতাড়ুয়ার পরনে বাংলালিংক সিম কোম্পানির জামা, ডোরা কাটা। ভয়ে আহানার কলিজা কাঁপছে। শান্ত হেসে দিয়ে বলল, তোমাকে বোকা বানানো 2 মিনিটের ব্যাপার আমার কাছে। মানে? ওটা কাকতাড়ুয়া। আহানা রেগে শান্তর চুল টেনে দিয়ে চলে গেল ওখান থেকে। শান্ত থ হয়ে আহানার চলে যাওয়া দেখছে। এই মেয়েটা মাঝে মাঝে এমন এমন কাজ করে, আমি কিছুই বলার বা করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমার চুলই টেনে দিল শেষমেশ। রাগ না হয়ে ভালো লাগা কাজ করছে। আমার তো রাগ হওয়ার কথা। শান্ত এগিয়ে গিয়ে আহানার হাত টেনে ধরল। এই মেয়ে, কি? তুমি আমার চুল টেনেছ কেন? আপনি আমাকে বাঘের ভয় দেখিয়েছেন তাই? আরও টানবো নাকি? চুপ। শান্ত আহানার কান টেনে ধরল। আহ, ছাড়ুন, আমার লাগছে, ছাড়ুন বলছি। আর আমার চুল টানবে তুমি? না না, টানবো না, ছাড়ুন। শান্ত আহানার কান ছেড়ে দিয়ে নওশাদের কাছে চলে গেল। আহানা কান ডলতে ডলতে আসছে। কিরে শান্ত, এমন বিশ্বজয়ের হাসি দিচ্ছিস কেন? মানুষের কান টানতে জাস্ট জোশ লাগে। রূপা কানে হাত দিয়ে বসে গেল। নওশাদ এগিয়ে গেল টানার জন্য। প্লিজ নওশাদ, শয়তানি করবে না। শান্ত ভাইয়া, এসব কি শিখানো রে? আরে যাই বলো, শান্তর মতো রাগ আমার নেই। আই লাভ ইউ সো মাচ রূপু। লাভ ইউ টু। খাওয়া দাওয়া করে রূপা আর আহানা রিকশায় করে আবার ফিরে গেল। আহানা গেল টিউশনির দিকে আর শান্ত নওশাদ বাসায় ফিরে গেল। আহানা বাসায় ফেরার সময় একটা ফেরিওয়ালার কাছে একটা আয়না দেখল। এদিক ওদিক তাকিয়ে সেটা হাতে নিল। খুব সুন্দর। দাম কত? 50 টাকা। ও, 50 টাকা তো বেশি। না থাক। আহানা আয়নাটা রেখে হেঁটে চলে আসলো বাসায়। রান্না করতে করতে আয়নাটার কথা ভাবতে লাগলো সে। আজ পর্যন্ত শখ করে কত কি পছন্দ হয়েছিল তার, কোনো কিছুই কেনা হয়নি। আজকের আয়নাটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে 50 টাকা ছিল, শান্তর দেওয়া, কিন্তু ওগুলো দিয়ে মাস চালাতে হবে তাই কিনেনি। এভাবে আর তো জীবন চলে না। একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। 10,000 বেতন হলে আমার ভালো মতোই জীবন কেটে যাবে।
এসব ভাবতে ভাবতে আহানা খাওয়া শেষ করে নিল। সব গুছিয়ে রেখে বই নিয়ে বসল। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল সে। সকাল সকাল নামাজ পড়ে রেডি হয়ে আবারও হাঁটা ধরল। একটা পিলারে পোস্টার দেখে থেমে গেল। নিয়োগ বিজ্ঞপ্তি। একটা খাতা বের করে নাম্বার আর ঠিকানা লিখে নিল। ব্যাস, সময় করে একদিন গিয়ে দেখে আসব। লাস্ট ডেট 23 তারিখ। মিষ্টিদের বাসায় ঢোকার সময় নজর পড়ল শান্তর উপর। বারান্দায় দাঁড়িয়ে গুন্ডাদের মতো চেয়ে আছে ওর দিকে। যাক বাবা, বাঁচলাম। তাহলে আজ লিফটে আর জ্বালাবে না আমাকে। আহানা 5 তলায় এসে মিষ্টিদের বাসায় চলে গেল চুপচাপ। তাহলে কালকের কথা মাথায় ঢুকেছে। আমি যে বলেছিলাম কম কথা বলতে আমার সাথে। পড়ানো শেষ করে বের হয়ে এদিক ওদিক চেয়ে আহানা ভাবতে লাগলো, সামান্য আমার কথা এত গুরুত্ব দেবে, আজ ডিস্টার্ব করতে আসলো না। স্ট্রেঞ্জ তো। আহানা শান্তর বাসার দরজার দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। গিয়ে একজনের বুকের সাথে ধাক্কা লেগে গেল তার। চোখ বড় করে চেয়ে দেখল শান্ত একটা ভাব নিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা শান্তর থেকে একটু দূরে সরে দাঁড়ালো। আপনি? চলো। কোথায়? আমার বেডরুমে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই, আপনার কি মাথা ঠিক আছে? হাত ছাড়ুন বলছি। শান্ত আহানার মুখ চেপে টেনে বাসার ভেতরে নিয়ে গেল। এই মেয়ে, তোমাকে একদিন বলেছি না তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই? তাহলে এরকম করো কেন? এত চিল্লাও কেন? ইন্টারেস্ট না থাকলে আমাকে এখন এখানে আনার মানেটা কি? শোনো, আমি তোমাকে 2000 টাকা দিয়েছি, রাইট? তো টিউশনির টাকা পেলে ফেরত দেব সেটা। শোনো, আমি ওই টাকা নেব না। তাহলে বলো কি করবে? কি করব? জোর করে আবার দিয়ে যাব? নো। তুমি এমনটা করলে তোমাকে আমি লিফটে আটকিয়ে রাখবো গোটা 2 ঘন্টা। তো আপনি কি চান? আমি চাই রোজ সকালবেলা আমার জন্য তুমি নাস্তা বানাও। মগের মুল্লুক। ইম্পসিবল। আমার খেয়ে কাজ নেই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো। আমি কি বুয়া নাকি? আমি তো বলিনি তুমি বুয়া। আচ্ছা, রান্না করতে না পারলে আমাকে এই মুহূর্তে 2000 টাকা ফেরত দাও। আপনি খুব খারাপ একটা লোক। টাকা দিয়েছিলেন এসব করার জন্য? না, তোমার তো উচিত নিজ থেকে আমাকে রেঁধে খাওয়ানো। আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করেছিলাম। আপনার তো বাসায় বুয়া আছে, তাহলে আমি কেন রাঁধবো? 4 দিন রাঁধবে, বেশি না, শুধু সকালে। বুয়া সিক। না হলে আমার কাজ নেই তোমাকে জোর করার। তো আমি না হয় সকালে রেঁধে দেব, বাকি বেলা হোটেলে খাবো, অর্ডার করব। তাহলে সকালেরটাও অর্ডার করে নিন। আমি আপনাকে আপনার টাকা কাল ফেরত দেব, রূপার থেকে নিয়ে। শান্ত এবার খুব রেগে গেছে। সামান্য সকালে রান্না দিয়ে এত কথার প্যাচ লাগাতে হবে সে জানতো না। আহানার হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, কি সমস্যা তোমার? রেঁধে দিলে মরে যাবে তুমি? না, মরবো না, কিন্তু আপনার আর আরও কয়েকটা ছেলের সাথে এক বাসায় থেকে রান্না করব না, কখনোই করব না। এখন হাত ছাড়ুন আমার, বাসায় ফিরতে হবে। ছাড়বো না। বাসায় গিয়ে দেখাও তো। বাঁচাও, বাঁচাও। শান্ত আহানার হাত ধরে টেনে সোফায় দুম করে ফেলে দিল। চেঁচাও, আরও জোরে চেঁচাও। শান্ত তার শার্টে হাত দিতেই আহানা চোখ ইয়া বড় করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি বলেছিলেন না আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই? তাহলে এখন এসব কি? ঠিক বলেছ, ইন্টারেস্ট নেই। আমার গরম লাগছে তাই জামা খুলছি। তুমি কি যেন বলছিলে? আহানা দাঁতে দাঁত চেপে দরজা খুলতে যেতেই শান্তর সামনে এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বুয়া নেই তো ভাড়া বুয়া আনেন, আমার পিছনে লেগেছেন কেন? শান্ত রেগে আহানার কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে বলল, তোমার রান্না আমার ভালো লাগে, আমি তোমার হাতের রান্নাই খাবো, বুঝেছ? আহানা চুপ করে থেকে বলল, ঠিক আছে, আজ সকালটাই শুধু, কাল আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। হাত ছাড়ুন এখন। শান্ত হাত ছেড়ে দিল আহানার। আহানা রান্নাঘরে গিয়ে রান্না করছে, আর শান্ত একটা বল নিয়ে দেয়ালে মারছে। সেটা ব্যাক করে ওর কাছেই ফিরে আসছে। এই মেয়েটা এত এত অ্যাটিটিউড নিয়ে ঘুমায় কি করে?
আমি শাহরিয়ার শান্তকে চান্স দিতে চাইলে সব সময় ফেলে দেয়। এত সাহস! আর আমিও কম না। আমি ওকে পাত্তা কেন দিচ্ছি? হুম, বেশি পাত্তা দেওয়ায় এমন করছে। ভাবছি টাকা দেওয়ার ভয়ে রেঁধে দেবে, কিন্তু না। অ্যাগেন অ্যাটিটিউড। আমারই দোষ। প্রথম যেদিন চর মেরেছিল সেদিনই বোঝা উচিত ছিল যে এটা কোন টাইপের মেয়ে। এর হাজবেন্ড যে হবে তার জীবন তেনা তেনা হয়ে যাবে। আহানা রান্না শেষ করে হাত ধুয়ে পেছন ফিরতেই দেখল শান্ত মুখ ফুলিয়ে ওর দিকে চেয়ে আছে। রান্না শেষ। গুড। শান্ত আহানার হাত টেনে নিয়ে চলে গেল। তারপর দরজা খুলে বাসা থেকে বের করে দিল। ওর ব্যাগটা ওর হাতে দিতে দিতে বলল, নাও তোমার ব্যাগ, বের হও এখান থেকে। তোমার টাকা লাগবে না আমার। তোমার ভাব তোমার কাছেই রাখো। আহানা হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। কি বলছে ছেলেটা? এত সুন্দর করে নাস্তা বানিয়ে দিলাম, একটা থ্যাঙ্কসও দিল না। উল্টো আমাকে বাসা থেকে বের করে দিল। জানেন, আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল। শান্ত ঠাস করে দরজা লাগিয়ে রান্নাঘরে চলে গেল। রুটি, ভাজি, ডিম, অমলেট বানিয়ে রেখে গেছে আহানা। শান্ত মুচকি হেসে এক প্লেটে রুটি, ভাজি আর ডিম নিয়ে ডাইনিংয়ে গেল। আহানাকে ইচ্ছে করে রাগ দেখিয়েছে, যাতেও অ্যাটিটিউড কম দেখাতে পারে। তৃপ্তি করে নাস্তা করছে সে। নওশাদ আর রিয়াজ ব্রাশ নিয়ে শান্তর পেছনে এসে শান্তর হাবভাব লক্ষ্য করছে। ছেলেটার হলোটা কি? এমন করছে কেন? যে ছেলে সকাল 11টা ছাড়া ঘুম থেকে উঠত না, সে ভোর 6টায় ওঠে। আবার যে ছেলে চিকেন ছাড়া সকালে নাস্তা করতো না, সে জাস্ট রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তা করছে। রিয়াজ, একটা চিমটি দে তো। আমি কি স্বপ্ন দেখছি নাকি? আউচ! এত জোরে চিমটি দিলি কেন? চিমটি তো চিমটিই হয় নওশাদ। কিরে, তোরা এমন দল বেঁধে এখানে দাঁড়িয়ে কি করিস? না, কিছু না। সূর্যের চারপাশে গ্রহের ঘোরাফেরা দেখি, এই আর কি। তুই এটা বলতো, বুয়া তো শিখ, তাহলে এত রান্নাটা করলো কে? আ কে? মিষ্টির আম্মু দিয়ে গেছে। ও, কতটা বেয়াদব হলে এমন কাজ করতে পারে মানুষ। আমার রাজি হওয়াই ঠিক হয়নি, শুধু শুধু সময় নষ্ট আমার। আহানা ভাত রেঁধে আলু ভেজে সেটা দিয়ে খেলো। তারপর চুল আঁচড়িয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। কাল তো শুক্রবার, টিউশনি আছে, ভার্সিটি নেই। শান্তি শান্তি বলতে গিয়ে মনে হলো ওই অশান্তের কথা। এখন থেকে ওকে অশান্ত ডাকবো। ভার্সিটিতে এসে আহানা দেখল শান্ত তমালের সাথে কি নিয়ে যেন হাসাহাসি করছে। ওকে দেখে হাসি থামিয়ে সানগ্লাসটা পরে আরেক দিকে ফিরে বসল। ছেলেটা এত স্বার্থপর, আবার ভাবও দেখাচ্ছে আমাকে। আহানা রেগে মেগে ক্লাসে গিয়ে ধূপ করে বেঞ্চে বসে পড়ল। রূপা ফোনে কথা বলতে বলতে আসছে। এদিকে আহানার হাত ধরে ওকে বসিয়ে বলল, 2000 টাকা দিতে পারবি আমাকে? আমার খুব দরকার। আচ্ছা নে, আমার কাছে এখনই আছে। জামা কেনার জন্য এনেছিলাম। জামা তো পরেও কিনতে পারবো, তুই এখন রাখ এটা। আহানা টাকা নিয়ে সোজা হেঁটে গেল শান্তর কাছে। নিন, আপনার টাকা। এরপর থেকে আমাকে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করতে আসবেন না। এটাকে সাহায্য বলে না। আপনি যেটা করেছেন সেটা আপনারই ফায়দার জন্য করেছেন। আজ সেটা প্রমাণ হয়ে গেছে। সো নিন। আর কখনো আমার সাথে লাগতে আসবেন না, বুঝেছেন মিস্টার অশান্ত? আহানা টাকাগুলো শান্তর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। শান্ত টাকাটা মুঠো করে ফেলে দিল নিচে। রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়েটা এত এত ভাব কাকে দেখায়? আমাকে চেনে না। শান্ত ভাই, আর কত সহ্য করবে? দেখলে না ডেইলি তোমাকে ইনসাল্ট করে, তারপরেও তুমি চুপ করে আছো কি জন্য? সেটাই আমার মাথায় ঢোকে না। শান্ত বাইকে বসে চলে গেল ভার্সিটি থেকে। এর আবার কি হলো? করতে বললাম আহানাকে টাইট, আর সে চলে গেল বিনা ফাইটেই। আজব তো। তুই থাম তো রিয়াজ। শান্তর ভালো নিজেই বোঝে, জাস্ট নিজেকে কন্ট্রোল করতে চলে গেছে সে। মুড ঠিক হলে আবার আসবে। ভার্সিটি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। আহানা রূপাকে বাই বলে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে কয়েকটা ফুল কুড়ালো।
তারপর বসে বসে মালা বানালো সেগুলো দিয়ে। নিজের মতো করে মাথায় হাতে ফুলের অর্নামেন্টস বানিয়ে লাগালো। এসব শান্তি নিয়ে করার একটাই কারণ, সেটা হলো আহানা শান্তকে ভার্সিটি থেকে চলে যেতে দেখেছে, তাই আরাম শেষে সময় কাটাচ্ছে একা একা। টিউশনি 3টা থেকে, এখন বাজে 1টা, তাই মন মতো কাজ করে যাচ্ছে সে। আজ আর শয়তানটা জ্বালাতেও আসবে না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহানা গাছ ধরে চরকির মতো ঘুরে যাচ্ছে, মাথার উপর লাল ফুল আর সাথে সবুজ পাতা। পাখির কলরব কি শান্তিটাই লাগছে, বলে বোঝানো যাবে না। ছোটবেলায় ফিরে গিয়েছে মনে হচ্ছে। আহানা ঘুরতে ঘুরতে কারোর পা দেখে থেমে গেল। এতক্ষণ ঘুরতে ঘুরতে মাথা ঘোরাচ্ছে। মাথা ধরে ঠিক করে দাঁড়িয়ে পা থেকে চোখ তুলে মাথার দিকে তাকালো। শান্ত দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। আহানা মাথা ধরে দাঁড়াতে পারছে না। ভূতে ধরেছিল বলে বাচ্চাদের মতো গাছ ধরে এতক্ষণ ঘুরছিল। এখন ঠিকমতো দাঁড়াতেও পারছে না সে। ধূপ করে নিচে মাটিতে বসে গেল। শান্ত এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। আহানা মাথা ধরে ওর দিকে চেয়ে বলল, আপনি এখানে কেন? শান্ত হকি স্টিকটা আহানার হাতের সাথে লাগিয়ে বলল, কাউকে হসপিটালে ভর্তি করাতে এসেছি। আহানা ঢোক গিলে একটু পিছিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি করেছি? আপনি তো টাকা ফেরত চেয়েছিলেন। শান্ত হকি স্টিকটা দিয়ে একটু চাপ দিল আহানার হাতে। আহানা হাত সরিয়ে এদিক ওদিক তাকালো। জনমানবশূন্য এরিয়া, হওয়ারই কথা। ভার্সিটি তো ছুটি হয়ে গেছে। আহানা একটু পিছিয়ে গেল। শান্ত নিচু হয়ে আহানার সামনে ওর মুখ নিয়ে স্টিকটা দিয়ে আহানার মাথার থেকে ফুলের ক্রাউনটা ফেলে দিল। ফেলে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, মেরে ভূত বানিয়ে দেব, কেউ জানতেও পারবে না। আহানা চোখ তুলে তাকিয়ে বলল, সরি, আপনাকে আমি সকালে রেঁধে দেব সত্যি সত্যি। লাগবে না। তাহলে কি লাগবে? তোমার ভাঙা হাড্ডি। আপনি আমাকে মারবেন? হ্যাঁ, সেজন্যই তো আসলাম। আহানা ভয়ে কেঁদেই দিল। শান্তর চোখে মুখে আগুন দেখে সে ভয় পেতে বাধ্য হয়েছে। শান্তকে দেখে সিরিয়াস মনে হচ্ছে। শান্ত স্টিকটা উপর করে এত জোরে এক বাড়ি দিল। আহানা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। শান্ত গাছের পাশে থাকা একটা সিমেন্টের পিলারে বাড়ি দিয়েছিল। আহানা ভেবেছে তাকে মেরেছে। আহানা কেঁদেই চলেছে। শান্ত আহানার কান্না দেখে হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। আহানা, আমি তোমাকে মারতে যাব কেন? শান্ত আহানার পাশে গিয়ে বসল। তোমাকে মেরে আমার তো লাভ হবে না কোনো। জাস্ট তোমাকে এটা বোঝাতে এসেছি, আমি তোমাকে যেটা দেব সেটা আমাকে ফেরত দেবে না কখনো, নিজের কাছে রাখবে। আমি জানি এটা তোমার আত্মসম্মান, বাট তারপরেও আমি যা দেই তা আলাদা। আমারগুলো রাখতে তুমি এত আত্মসম্মান দেখাও কেন? শান্ত পকেট থেকে রুমাল নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা ওড়না দিয়ে চোখ মুছছে। আমি তো ভাবিনি তুমি সামান্য এতে এত ভয় পেয়ে যাবে, কান্নাও করে দেবে। ভেরি ফানি। মুখে বড় বড় কথা বলে এখন সামান্য স্টিক দেখে এত ভয় পেলে? আজ যদি আমার জায়গায় অন্য কেউ হতো এভাবেই কান্না করতে? নিজেকে নিজে সেভ করার টেকনিক শিখে রাখো। তুমি এই টেকনিকটা ঠিক পারো না। টিউশনিতে যাওয়ার সময়ও কতগুলো ছেলের সাথে তুমি লড়তে পারোনি, পালিয়ে এসেছো। তার মানে আপনি ওদের বলেছেন আমার জন্য প্রতিদিন রিক্সা ধরিয়ে দেওয়ার জন্য? শান্ত মাথা চুলকিয়ে হেসে বলল, তো কি করব? তোমার তো একটা সেফটি দরকার। এতদিন চলেছি আমি, কারোর সেফটি লাগবে না আমার। জেদ বেশি তোমার। এই জেদের বশে নিজেকে সেভ করতেই পারবে না কোনো একদিন। জেদ কমাও আহানা। আপনাকে জ্ঞান দিতে হবে না, যান এখান থেকে। এটা কি তোমার জায়গা? দলিল করা তোমার নামে? আহানা উঠে চলে যেতে নিতেই শান্তর হাত ধরে আবার বসিয়ে দিল। আমি কথা বলছি না? চুপ করে বসে আমার কথা শোনো। নাও তোমার 2000 টাকা, রাখো, লাগবে না আমার। মায়ের হাতে রান্না খেয়েছি 10 বছর আগে।
মা মারা যাওয়ার দিন সকালে উঠে আমাদের সবার নিষেধ সত্ত্বেও লুকিয়ে যখন আমি আর বাবা ঘুমে মগ্ন ছিলাম, তখন তিনি আমার পছন্দের চিকেন কারি, রুটি ভাজি, ডিম সব তৈরি করেছিলেন। আমি খাওয়ার সময় খুব বকেছিলাম তাকে। আফসোস, সেদিন বিকেলেই মাকে হারিয়ে ফেলেছিলাম। খাবারগুলো আমি চেটে চেটে খেয়েছিলাম সেদিন, একটু ফেলতে দেইনি। আজও সকালের নাস্তা হাতে নিলে মায়ের মুখটা ভেসে ওঠে। বুয়া বা অন্য কেউ কি আর মায়ের হাতে রান্নার মতো করে রাঁধতে পারে? কিন্তু আমি তোমার হাতের রান্নায় পুরোটা না হলেও কিছুটা মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছি। জাস্ট কাল মনটা মায়ের হাতে রান্না খাওয়ার জন্য আকুপাকু করছিল। বুয়াও সিক ছিল, তাই তোমাকে বলেছি। সরি এটার জন্য। তোমার টিউশনি তো 3টা থেকে, সবে 1:30 বাজে। এতক্ষণ কি করবে? লাঞ্চ করবে না? আহানা শান্তর কথায় ইমোশনাল হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করে বলল, না, আমি কখনো লাঞ্চ করি না। কেন? লাঞ্চের সাথে কোনো পূর্বশত্রুতা আছে নাকি? লাঞ্চ করলে ডিনারে ভাত জুটবে না। শান্ত কিছুক্ষণ চুপ করে থাকলো। নিচ থেকে একটা কঙ্কর নিয়ে পানিতে ছুঁড়ে মারল। যে টিউশনি করাতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় সেটা বাদ দিয়ে দাও। আমি তোমাকে একটা জব দেব। এমনি এমনি তো টাকা নেবে না। কি জব শুনি? আমাদের ডেইলি একজন স্যারের ক্লাস করতে হয়, মোহাম্মদ সাইফুদ্দিন স্যার। তার ক্লাস এত বোরিং যে কিভাবে বুঝাবো তোমাকে। তো আমি কখনো তার ক্লাস অ্যাটেন্ড করি না। একদিন অ্যাটেন্ড করে স্বাদ মিটে গেছে। তারপর থেকে উনি আসার আগে আমি ক্যাম্পাসে চলে যাই। তিনি যা যা বলেন সব নোট করে রাখতে হয়। এক্সামে ওনার কথাগুলোই আসে। তমাল নোট করে, আমি তার থেকে কপি নিই। কপি বলতে স্যার যা যা বলে তা পরের দিন ছুটির সময় এক এক করে সবার থেকে নোট চেক করে। তাই আমি চেয়েও ছাপিয়ে নিতে পারি না, নিজের হাতেই লিখতে হয়। ওনার এটা খেয়াল থাকে না আমি ক্লাসে আছি কি নাই। ওনার কথা হলো নোটটা লেখা অত্যাবশ্যকীয়। প্রতিদিন এই নোটটা তোলার কাজটা করতে হয় আমাকে, যা বিরক্তিকর, অসহ্যকর। তুমি প্রতিদিন আমার এই নোটটা তুলে দেবে খাতায়, তমালের নোট থেকে দেখে দেখে। মিষ্টিকে পড়াতে আসার সময় নোটটা নিয়ে এসে আমাকে দেবে। আমি তোমাকে 3000 টাকা দেব। আকাশের মা তোমাকে যত দেয় আমি তোমাকে ততই দেব। বলো রাজি? মানে আমার আর কাজ নেই, আপনি আপনার কাজ করার জন্য আর লোক পান না, সব সময় আমাকে ধরেন কাজের জন্য। শোনো মেয়ে, আমার সাথে তর্ক করতে যাবে না। তোমাকে ছেলেগুলো থেকে বাঁচাতে পারলে আবার ছেলেগুলো দিয়ে অ্যাটাকও আমিই করাতে পারি। সো আমার কথা শুনে চলবে। অবশ্য তোমাকে টাইট দিতে আমি নিজেই আনাফ। আমি আজ তোমার সাথে সাথে থাকবো। আকাশের আম্মুকে তুমি নিজে বলবে আর পড়াতে পারবে না, ওকে? না, আমি পারবো না ওনাকে বলতে। ওকে, আমি বলবো তাহলে। খবরদার না, যান এখান থেকে। যাব না, তুমি যাবে, চলো। আরে, আমার হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? লাঞ্চ করব রেস্টুরেন্টে। আমার তো ক্ষুধা লেগেছে, তুমিও খাবে। আমি খাবো না, হাত ছাড়ুন। বসে বসে দেখো, আমি খাবো। শান্ত আহানাকে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। আহানা রোডে 2-3 বার বসেও গেছে, তাও শান্ত হাত ছাড়েনি। মানুষ কেমন করে তাকিয়েছিল বলে আহানার হাত ছাড়ানোর চেষ্টা করেনি। রেস্টুরেন্টে এসে শান্ত নিজে নিজে অর্ডার করে ফোন নিয়ে বসে গেমস খেলা শুরু করে দিল। আহানা চুপ করে ওর দিকে চেয়ে আছে। এত এত মানুষ এখানে, সবাই খাচ্ছে। দুনিয়ায় মনে হয় আমি একমাত্র যে দুপুরে খাবার খাই না। সবাই কি সুন্দর করে খেয়ে যাচ্ছে। খাবার এসে গেছে। শান্ত খাওয়াও শুরু করে দিয়েছে। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে বসে আছে। কি হলো, খাও না কেন? আমি বলেছি না আমি দুপুরে কিছুই খাই না? তো এখন খাবে, খাও, নয়তো তোমার খবর আছে। তুমি চড় মেরেছিলে আমাকে, এবার আমি তোমাকে মারব। শান্ত আহানার প্লেটে সব নিয়ে ওর দিকে বাড়িয়ে ধরল। আহানা বিরক্তি নিয়ে প্লেটটা ধরে বসে আছে। এরকম দয়া ওর একদমই ভালো লাগে না। এই ছেলেটা এমন কেন করছে কে জানে। এলিনার সাথেও আবার আমার সাথেও। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। উফ, আজ এই ছেলেটা পিছুই ছাড়ছে না কেন বুঝতে পারছি না।
পিউদের বাসায় ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আহানা। যাক, বাঁচলাম মনে হয়। পড়ানো শেষে আহানা বাসা থেকে বের হতেই দেখল শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখনো যাননি? না, যাইনি। আমি তো তোমাকে বলেছি তোমার সাথে সারাদিন থাকব। আপনার ফোন দিন। কেন? এলিনা আপুকে কল করে বলবো তার বিএফ কি করে ইদানিং। হ্যাঁ করো। আর তোমাকে বলেছি না ও আমার জিএফ না? আহানা সত্যি সত্যি এলিনাকে কল করলো শান্তর ফোন দিয়ে। হ্যালো বেবি, তোমার শরীর ঠিক আছে তো? জীবনে প্রথম নিজে থেকে আমাকে কল করলে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আপু, আমি আহানা। আহানা তুমি? ইউ স্টুপিড গার্ল, তুমি শান্তর ফোন পেলে কোথা থেকে? শান্ত কোথায়? আপু সব বাদ দিন। আপনি জানেন আপনার শান্ত বাপ আপনাকে ধোকা দিচ্ছে? হোয়াট? কি বললে? শান্ত কোথায় সেটা বলো। আচ্ছা আসেন, সামনাসামনি কথা হবে। জেকে রোডে আছি আমি, আপনার বফও আছে। ফাইন, আমি 20 মিনিটেই আসছি। কি হলো তোমার? শান্তি? ভেজালকে ডেকে এনেছো, শান্তি তো তোমার হওয়ারই কথা। তুমি তো ভেজাল ছাড়া কিছুই জানো না। শুনুন, আপনি আপনার জিএফ থাকাকালীন বেশিরভাগ সময় আমার সাথে সাথেই থাকেন। এটা এলিনাপুর জানা উচিত। ভেরি ফানি। তুমি এলিনার সাথে নিজেকে মিলাচ্ছ। কোথায় এলিনা আর কোথায় তুমি? এলিনা তো তাও আমার ফ্রেন্ড, তুমি তো সেটাও না। ও, তাহলে আমার পেছনে পেছনে ঘোরার মানেটা কি? এক্সকিউজ মি, পেছনে ঘোরা মানে? আরিফ আঙ্কেল বলেছিল মা তোমার খেয়াল রাখতে বলে গেছে সবাইকে। তার ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মায়ের সব ইচ্ছে আমি পূরণ করছি। এলিনা আপু আসলেই দেখা যাবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হেই, তোমরা ঝগড়া করছো কেন? কি হয়েছে? শান্ত, আমাকে বলো কি হয়েছে। শোনো এলিনা, আসলে হয়েছে কি। চুপ, আমি বলছি। এলিনা আপু, আপনার এই বিহেভ সারাদিন আমাকে ডিস্টার্ব করে। আমাকে ইরিটেট করে শান্তি পায় উনি। সবসময় আমার পিছনে লেগে থাকে। আর আপনিও কেমন জিএফ, ওনার দিকে নজর রাখতে পারেন না? ওয়েট ওয়েট, কি বললে তুমি? শান্ত তোমার পেছনে ঘুরছে? কেউ গলা কেটে বললেও আমি বিশ্বাস করব না। শান্ত শুধু আমাকেই লাভ করে। 1 মিনিট এলিনা, কে বলেছে আমি তোমাকে লাভ করি? আমি তোমাকে লাভ করি না। ইউ আর জাস্ট ফ্রেন্ড। আপনাদের মামলায় আমাকে ঢুকাবেন না। আমি যাই, আমার টিউশনি আছে। আর প্লিজ আপু, আপনার বফকে সামলান। আহানা চলে গেল কথাটা বলে। কি শান্ত, এসব কি? এই থার্ড ক্লাস মেয়েটার পিছনে লেগে আছো কেন? এখন হলো তো কথা, কথা শুনিয়ে গেল। শান্তি হইছে তোমার? আর আমি জানি তুমি আমাকে লাভ করো। এনাফ ইজ এনাফ এলিনা, আমি তোমাকে লাভ করি না, বুঝেছ? আহানাকে করো। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বাইকে বসতে বসতে বলল, তোমার মাথা কি গেছে এলিনা? শারিয়া শান্ত এরকম ধানি লঙ্কা মেয়েকে লাভ করবে যে নিজে তোমাকে ডেকে এনে আমাকে কথা শোনায়? তাকে আমি লাভ করব? আজীবন কুমার থেকে যাব, তাও ওকে লাভ বা বিয়ে করব না। মাথায় ঢুকিয়ে নাও। বাই। শান্ত দাঁড়াও। কি? তাহলে আহানার সাথে সব সময় তোমাকেই কেন দেখতে পাই আমি? তোমার চোখের ভুল। আমার পাশে নওশাদ, সূর্য, রিয়াজ আর তমালও তো থাকে। গুড। শান্ত বাইকে করে চলে গেল। এলিনাকে তো বোঝানো হয়েছে, বাট তারপরেও সে যাচ্ছে আহানার কাছে। আহানা আকাশকে পড়াচ্ছে। কলিং বেল বেজে উঠল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ঠিক চিনলাম না তো। আমি শারিয়ার শান্ত, আহানার হাজবেন্ড। ও, তুমি আহানার স্বামী? আহানা বিয়েও করেছে? আমাকে বলল না। বসো বসো, আমি চা নাস্তা আনছি। আরে না আন্টি, ওয়েট, আমি একটা কথা বলতে এসেছিলাম। আমার অনেক কাজ আছে, চলে যেতে হবে। কি হয়েছে? আমি চাই আহানা যেন আর কোনো টিউশনি না করে, তাই ওকে বলেছি টিউশনি ছেড়ে দিতে। বাট ও আপনাকে লজ্জায় কিছু বলতে পারছে না, তাই আমিই বলতে আসলাম। ও, সমস্যা না। বিয়ের পর বেশিরভাগ হাজবেন্ডই চায় না তার ওয়াইফ বাইরে জব করুক। আর আহানা তো নিজের খরচ চালাতে টিউশনি করতো এতদিন। ঠিক করেছো ওকে কাজ করতে মানা করে। বেচারি অনেক কষ্ট করে টিউশনি করে।
ভালো থেকো তোমরা, দোয়া করি। আমি আহানাকে এই মাসের যতদিন পড়িয়েছে তার বেতন দিয়ে বলে দেব ব্যাপারটা। ডোন্ট ওয়ারি। ওকে আন্টি, থ্যাঙ্কস। আজ আসি তাহলে। শান্ত দাঁত কেলিয়ে সানগ্লাসটা পরে চলে গেল বাইকে উঠে। আহানা, তুমি বিয়ে করলে আর আমাকে জানালে না, এটা কিন্তু ঠিক না আহানা। মানে? হইছে, আর লুকাতে হবে না। নাও এই মাসের বেতন পুরোটাই দিয়েছি, জামাইকে নিয়ে সুখী হও। আহানা চোখ কপালে তুলল আকাশের মায়ের কথা শুনে। আরে বোকামে, টিউশনি করাতে পারবে না এটা বলতে এত লজ্জা পেয়েছিলে কেন? কিছুক্ষণ আগে তোমার হাজবেন্ড শান্ত এসেছিল ব্যাপারটা বলতে। তুমি এত লজ্জা পাও এটা বলতে। আহারে, সে এসব বলে চলে গেছে। কি? কুত্তাটা আবার এসেছে, সব গন্ডগোল করে চলেও গেছে। আমি তো জানতামও না কিছুক্ষণ আগে সোফার রুমে শয়তানটা ছিল। আহানা বাসা থেকে বেরিয়ে দেখল সেই ছেলেগুলো রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। আহানা রিকশায় উঠে ভাবছে এলিনা আপুকে ডাকলাম, তারপরেও আমার পিছু ছাড়ল না। আজব তো, এই ছেলেটা এরকম করে কেন আমি বুঝি না। স্বয়ং এলিনাকে নিয়ে আসলাম ব্যাপারটা ঠিক করার জন্য, আর সে কিনা ঘুরে ফিরে আবার শুরু করলো। একেবারে আমার স্বামী হয়েই কথা বলে চলে গেল। ছাড়বো না বেয়াদবটাকে। আহানা বাসায় ফিরে টাকাগুলোর দিকে চেয়ে বসে আছে। কালিগুলো শান্তকে ফেরত দেবে। আমার থেকে উনি এখনও পাক্কা ৬,০০০ টাকা পান। যতবার দেই ততবার ফেরত দেয় আমাকে। উফ, কি ঝামেলা। আলু ভেজে ভাত নিয়ে বসে আহানা ভাবছে শান্তকে কিভাবে কথা শোনাবে। কারণ শান্ত আসলেই কি চায় তা জানাটা জরুরি। এভাবে তো আর চলে না। জিএফ থাকতে সবসময় আমার পিছনে ঘুরঘুর করে, আমাকে ঠিকমতো চলতে ফিরতেও দেয় না। আজ তো লিমিট ক্রসই করে ফেলেছে বেয়াদবটা। টিউশনি অফ করে দিল আমার, সাথে আমাকে বিবাহিত প্রমাণ করে দিল। পরের দিন সকাল সকাল আহানা টাকা আর এক বস্তা রাগ নিয়ে বের হয়েছে বাসা থেকে। আজই শান্তকে ঠাস করে চড় মারি, তারপরে বাসায় ফিরব আমি। লিফটে ঢোকার সময় দেখল শান্ত সেখানে। আহানা ঢুকে এগিয়ে গিয়ে শুরু করলো ঝগড়া। এই, কি সমস্যা আপনার? আমাকে এত জ্বালান কেন? আপনার সাহস হয় কি করে আমার স্বামী সেজে আকাশদের বাসায় যাওয়ার? বেয়াদব ছেলে কোথাকার। শান্ত চুপ করে ফোনে গেমস খেলছে। আপনাকে বলেছি আমি, কথা কানে যায় না আপনার? আহানা টাকা নিয়ে শান্তর হাতে ধরিয়ে লিফট থেকে বেরিয়ে চলে গেল। শান্ত টাকাগুলোর দিকে চেয়ে সেও পেছন পেছন গেল। আহানা থেমে ওর দিকে চেয়ে বলল, আপনার কি সমস্যা এত? উফ, আপনাকে আমি কিভাবে বোঝাবো? আমার আগের লাইফই ভালো ছিল। আপনি কেন আমাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে আছেন? আহানা, সাবধানে। শান্ত কাছে আসতে যেতে আহানা আরও সরে গেল। আহানা, কেয়ারফুল। শান্ত হাত দিয়ে আহানাকে টেনে কাছে নিয়ে আসলো, কারণ পেছনেই সিঁড়ি। আর সে ৫ তলার উপরে আহানা কথা বলতে বলতে সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল। আহানা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ফেলল। আপনি আমার থেকে দূরে থাকুন, বুঝেছেন? শান্তর এবার মেজাজ বিগড়ে গেছে। এই মেয়েটার এত কিসের অহংকার? এই, কি আছে তোমার? কাকে অহংকার দেখাচ্ছ তুমি? ভাত নুন খেতে ভালো লাগে তোমার? আমি চিকেনের দাম দিচ্ছি বলে সেটা ভালো লাগছে না? আহানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হাত দিয়ে চোখ মুছে হেসে দিয়ে বলল, ভাত নুন তো কি হয়েছে, সেটা আমার নিজের উপার্জনের টাকার খাবার। আমার আত্মসম্মান আছে বলে আমি অন্যের টাকা নিতে চাই না। এটাকে আপনি অহংকার ভাবলে ভাবতেও পারেন। আর কোনোদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন না। আমি একদিন আমার উপার্জনের টাকা দিয়ে চিকেনও খাবো। বাই। আহানা মিষ্টিদের বাসায় চলে গেল। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেলল। বাবাকে কল করলো সোজা। কিরে শান্ত, তুই কি ঠিক আছিস? এত সকাল সকাল ফোন করলি, কি হয়েছে? বাবা, তুমি আমার জন্য আর কোনো টাকা পাঠাবে না। আমি নিজে উপার্জন করে নিজের খরচ চালাবো। মানে? তোর তো জব পেতে আরও কয়েকটা মাস বাকি। তোর মাস্টার্স শেষ হলে আমি তোকে আমার অফিসে বসিয়ে দেব। তাহলে এখন কিসের উপার্জন করবি তুই? সকাল সকাল মদ খেয়েছিস নাকি? না বাবা, আমি মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত একটা পার্ট টাইম জব করব।
তুমি আর আমাকে কোনো টাকা দেবে না। নাও, বাই। আহানা বাসায় ফিরে বিছানার চাদর, বালিশের কভার সব ধুয়ে দিল। কালকে পরা জামাটাও ধুয়ে দিল। তারপর ঘর মুছল, সব শেষ করে গেল রান্না করতে। আজ শুক্রবার, তাই সব কাজ সারছে সে। একটু পরে ভাত খেয়ে ঘুমিয়ে গেল। আবার দুপুর 2টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ল পিউদের বাসার উদ্দেশ্যে। উফ, আকাশকে তো আর পড়াতে পারবো না। সবসময় আমার কাজে দখল দিয়ে 12টা বাজিয়ে দেয়। বেয়াদব একটা। আহানা শান্তকে বকতে বকতে পিউদের বাসার দিকে যাচ্ছে। হঠাৎ সামনে শান্ত বাইক এনে থামালো আর আহানা ভ্রুকুচকে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত নোটবুক 2টা ওর হাতে ধরিয়ে দিল। নাও, আজ থেকে তোমার চাকরি শুরু। এই নোটগুলো আরেকটা নোট খাতায় তুলে দেবে। পরের মাসের এই দিনে আমি তোমাকে 3000 টাকা দেব। বাই। হেলমেট পরে শান্ত বাইক নিয়ে চলে গেল। আহানাকে কিছু বলতেও দিল না। আহানা হাঁ করে চেয়ে আছে। থাক, বকতেও পারবো না। এটাও তো কাজ। নোট উঠানো তো আর সহজ কোনো কথা না। উফ, কি ঝামেলা। আহানা পিউকে পড়িয়ে বের হয়ে হেঁটে ফিরছে বাসার দিকে। তখন 4:10 কি 15 বাজে মনে হয়। যে পথ দিয়ে আহানা যাচ্ছে সেখানে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা সব মানুষ খেয়ে যাচ্ছে। শুক্রবার বলে কথা, ছুটির দিন। এই দিনেই মানুষ ঘুরতে বের হয় বেশি। ঢাকার মানুষ তো আরও আগে বের হয়। কাপল আছে, কেউ কেউ বা পরিবার নিয়ে এসেছে। আবার অনেকেই দল বেঁধে এসেছে। সম্ভবত বন্ধুবান্ধব হবে তারা। গান গাইছে, আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা করছে। বেশ কিউট একটা পরিবেশ। আহানা সবাইকে দেখতে দেখতে হেঁটে যাচ্ছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে থেমে গেল সে। পাশে ফিরতেই দেখল শান্ত হাতে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন পাশে আহানা তার জানা নেই। আহানা ভ্রুকুচকে হাঁটা ধরল। ওমা, শান্ত পাশে পাশে আসছে। সূর্য, তুই ক্যাফেতে আয়, আমি সেখানেই আসছি। তমালকেও নিয়ে আসিস। নওশাদ আসতে পারবে না, ও ঘুমাচ্ছে। আহানা হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও আহানা। কি? শান্ত ফোনে কথা বলতে বলতে ওর হাতের বাড়তি ঝালমুড়িটা আহানার হাতে দিতে দিতে বলল, রাখো, আমি কথা বলে আসছি। আমি কেন রাখবো? আজব। আরে কই যান আপনি? শান্ত পূর্ব দিকে চলে গেল কথা বলতে বলতে। আহানা ঝালমুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়েছে, এখনও আসছে না। আহানা এদিক ওদিক তাকাচ্ছে, হাতে ঝালমুড়ি নিয়ে। হঠাৎ সামনে একটা বাইক এসে থামল। শান্ত হেলমেটের গ্লাস উঠিয়ে আহানার দিকে তাকিয়ে হেসে বলল, আমার লেট হচ্ছে, বাই। বাইক উধাও হয়ে গেল, সাথে শান্ত। ও মা, গেল কই? ঝালমুড়ি কি করব আমি? আজব লোক তো। আহানা ঝালমুড়ির দিকে চেয়ে থেকে কোনো উপায় না পেয়ে খেতে খেতে হাঁটা শুরু করলো। এই লোকটা এমন কেন? সকালে এতগুলো কথা শোনালাম, তাও আবার সে আমাকেই জ্বালাতে চলে এসেছে। আহানা বাসায় ফিরে উঠান থেকে সব জামাকাপড় নিয়ে আসলো রুমে। আরে, কাল তো 23 তারিখ। চাকরিটার ইন্টারভিউ দিতে যাব। কে জানে কি হবে। এইচএসসির সার্টিফিকেট দিয়ে কি আর ভালো চাকরি পাওয়া যায়? শুক্রবার কেটে গেল। পরের দিন শনিবার সকাল সকাল সব কাজ সেরে আহানা মিষ্টিদের বাসায় গেল। আজ শান্ত কোথাও নেই। একদম ঠিক হয়েছে, ওনার থেকে যত দূরে থাকবো ততই ভালো। মিষ্টিকে পরিয়ে বাসা থেকে চলে যাওয়ার সময় আহানা বারবার পেছন ফিরে তাকিয়েছে। এতদিন ধরে জ্বালাতো আর এখন জ্বালাচ্ছে না বলে কেমন যেন লাগছে তার কাছে। আহানা বাসায় ফিরে পানি খেয়ে দৌড়ে বেরিয়ে গেল ইন্টারভিউ দিতে। সকাল 8:30 ইন্টারভিউ। ব্যাপারটা বুঝলাম না ঠিক, এত সকাল সকাল কেন সেটাই মাথায় ঢুকছে না। এই যে ভাইয়া, এটা কি এসপি কোম্পানি? জি। আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? তাহলে 3 তলায় যান। ওকে, ধন্যবাদ। আহানা 3 তলায় আসলো। আল্লাহ গো, এত ভিড়, আমি তো টিকবো না মনে হয়। ছেলে যতগুলো, মেয়েও ততগুলো, আর আমি ভেবেছিলাম অল্প কয়েকটা হবে। এদের সাথে টেকা অসম্ভব। একজন লোক আসলেন, এসে সবার মাঝখানে দাঁড়ালেন। দেখতে ভদ্র টাইপ, তবে এই অফিসের বস মনে হয় না, নর্মাল মনে হয়। নর্মাল শার্ট পরা।
উনি বললেন, সার্টিফিকেট অনুযায়ী সবাই আলাদা হয়ে যেতে। আমি এইচএসসির দরে দাঁড়ালাম। কয়েকটা মেয়ে এসেছে, এত সেজেছে, মাগো, সাজারই কথা। কর্মচারী তো আর আমার মতো ক্ষেত্রে নিবে না। আমি তো চেয়েও সাজতে পারিনি, কিছুই নেই সাজার। তাও ওড়না জামা টেনে টুনে ঠিক করে নিল আহানা। আয়রন করার উপায় নেই, বাসায় আয়রন করার মেশিন নেই। কাল জামা কাপড় ধুয়ে শুকিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখে দিয়েছিল, তাই দেখে মনে হচ্ছে আয়রন করা। গরিবের আয়রন মেশিন হলো বালিশ। শুনুন সবাই, দুজন দুজন করে যাবেন। ভাগ্য হলে দুজনই সিলেক্ট হবেন, ভাগ্য ভালো না হলে একজন হবেন, আবার দুইজনের একজনও না হতে পারেন। স্যার খুব রাগী। ঠিক করে কথা বলবেন। আমি লিস্ট দেখে ডাকবো, এক এক করে যাবেন, ঠিক আছে? সবার আগে রুষা রহমান আর টুম্পা চৌধুরী আসেন। আহানা বসে বসে আল্লাহকে ডাকছে, 10,000 বেতন হলে বেশ ভালো হবে। আল্লাহ যেন টিকে যায় আমি। এর আগেও আহানা ইন্টারভিউ দিয়েছিল অনেক চাকরির আশায়, কিন্তু একটাতেও সফল হয়নি, তাই এখন ভয় করছে। ক্লাস 9-এ থাকতে আমাদের স্কুলের একজন বাংলা ম্যাডাম ছিলেন, ফেরদৌসী ম্যাডাম। উনি আমাকে বলেছেন ইন্টারভিউ কোনো বড় কিছু না, তবে এটাকে বড় ভাবতে হবে। ভয় থাকলে টিকবে না কোনো মতেই। ভয় একপাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বললে জেতা 99% শিওর। তাই আজ আমি আমার আত্মবিশ্বাস জারি রাখব। ইনশাল্লাহ আমি সফল হব। 12-13 জনকে ডাকার পর এবার আহানাকে ডাকলো। সাথে যাকে ডাকলো তার নাম শুনে আহানার চোখ কপালে। শারিয়ার শান্ত। কি? ও এখানে কি করে? আহানা চারিদিকে তাকাতে তাকাতে ভিতরে চলে গেল, কিন্তু শান্তকে দেখল না। শান্ত দৌড়ে আসলো, কারণ আস্তার আসতে আসতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেনি। আহানা ভিতরে এসে চেয়ারে বসলো। শান্ত এসে চেয়ারে বসতে গিয়ে আহানাকে দেখে সে চমকে উঠল। আহানা ভ্রুকুচকে ওর থেকে চোখ সরিয়ে বসের দিকে তাকালো। হাই, আই অ্যাম জাকির হোসেন, নাইস টু মিট ইউ। তো বেশি কথা না বাড়াই, আরও অনেকজন ওয়েটিংয়ে আছে। আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ম্যানেজিং স্কিল প্রুভের পেপার দিন আমাকে। আহানার শান্ত একসাথে দিল। উনি সার্টিফিকেট দেখছে। শান্ত আর আহানা একজন আরেকজনকে দেখছে আর মনে মনে একজন আরেকজনকে গালি দিচ্ছে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ পার্ট অফ আওয়ার বিজনেস মিস্টার শান্ত? বিকজ আই অ্যাম এ গুড ক্যান্ডিডেট ফর দিস জব অ্যান্ড আই অ্যাম শিওর আই উইল বি অ্যাবল টু হ্যান্ডেল অল দ্য ওয়ার্ক। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ মিস আহানা? আমার চাকরিটা প্রয়োজন। ইংরেজিতে কথা বলুন। সরি স্যার, আমি ইংরেজিতে নিখুঁত না। ওকে, সমস্যা নেই। আপনি বলুন আপনার চাকরিটা কেন প্রয়োজন। দেশে আরও এমন অনেক চাকরি আছে যেটা আপনি করতে পারবেন আপনার প্রয়োজন মেটানোর জন্য। তাহলে এই চাকরিটাই কেন? এই ব্যবসার মূল উপাদান হচ্ছে বিল্ডিং তৈরির নকশা নিয়ে, আর আমার এই সম্পর্কে ধারণা আছে বলেই আমি শত চাকরির মাঝে এটা বেছে নিয়েছি। আশা করি আমি নির্ভুলভাবে কাজটা করতে পারবো। ওকে, দ্যাটস গুড, আই অ্যাম ইমপ্রেসড। শান্ত মুচকি হেসে বসের দিকে চেয়ে আছে। শুধু বস না, শান্তরও আহানার কথাটা ভালো লেগেছে। আহানার এই জোস কথায় সে পাক্কা আজকে টিকে যাবে। তো মিস্টার শান্ত এবং মিস আহানা, আপনাদের দুজনের কথাই আমার বেশ ভালো লেগেছে। কনগ্রাচুলেশনস, আপনারা দুজনেই সিলেক্টেড। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার পিএ মিস্টার রাফি তোমাদের বেতন সম্পর্কে সবটা জানিয়ে দেবে। সো ফর নাও গুড বাই। শান্ত পকেটে হাত ঢুকিয়ে রাফির কাছে চলে গেল। আহানা খুশিতে আটখানা হয়ে দিশেহারা হয়ে গেছে। মাথা ধরে নিজেকে সামলিয়ে শান্তর পিছে পিছে গেল। তো শুনুন আপনারা, মাসে একদিনও ছুটি নেই, পুরো মাস চাকরি থাকবে। দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মাঝে মাঝে ওভারটাইমও হবে। মিস্টার শান্ত, আপনার বেতন 25,000, আর মিস আহানা, আপনার বেতন 10,000। কাল থেকে জয়েন করবেন। আল্লাহ হাফেজ। কথাটা বলেই উনি চলে গেলেন। আহানা চোখ বড় করে বলল, আমার এত কম কেন? আজব তো, আমি কি দোষ করেছি? মিস আহানা, আপনি এখনও পিচ্চি মেয়ে। একে তো ইংরেজি পারেন না, আর একে তো অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। 10,000 দেবে এটাতে আপনি শকড?
বাই দ্য ওয়ে, হিংসা হয়? আমার মতো হতে চাও? তাহলে মাস্টার্স পর্যন্ত পড়ে তারপর আসো। বুঝেছো বাবু? আমি বাবু না, ওকে? আর আপনার না বাবা লাখ লাখ টাকা, তো আপনি 25,000 টাকার চাকরি করতে এসেছেন কেন? নান অফ ইউর বিজনেস। নিজের কাজ করো, যাও নিজের চরকায় তেল দাও। হুম। আহানা চলে গেল ভার্সিটির দিকে। শান্ত দাঁত কিলিয়ে টাই ঠিক করতে করতে বাইকে উঠল। যাক, ভালোই হয়েছে, ডেইলি ওকে জ্বালাতে পারবো। আহানা আজ অনেক খুশি, অনেক অনেক। এভাবে টিকে যাবে সে একদমই ভাবতে পারেনি। কাল থেকে নো টিউশনি। ইয়ে। শান্ত বটতলায় বসে নওশাদের সাথে কথা বলছে। আহানা ক্লাসে বসে উকি দিয়ে শান্তকে দেখছে। সব সময় আল্লাহ আমার সাথে ওকেই কেন রাখে বুঝি না। চর মারার পর থেকে এমন কোনো দিন যায়নি যেদিনের চেহারা দেখতে হয়নি। ব্রেক টাইমে ক্যাম্পাসে আসতেই 2 সেকেন্ডও হয় না শান্তর সামনে এসে হাজির। কি? আমার নোটবুক দাও। দাঁড়ান, আনছি। আহানা গিয়ে ব্যাগ থেকে নোটবুক এনে শান্তকে দিল। গুড জব। আর এই নাও আজকের নোটস। আহানা নোটস হাতে নিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে লাগলো। এই মিস আহানা। আহানা থেমে পেছনে তাকিয়ে বলল, কি? তুমি কি জানো এখন থেকে আমার সহকারী কর্মচারী তুমি? কে বলেছে? জাকির বস বলেছে। আর বিশ্বাস না হলে তোমাকে যে কাগজ দিয়েছে আজকে সেটা চেক করো। আমার কথা মতো চলবে, ঠিক আছে? আমি তোমার বস, আর আমার বস জাকির স্যার। বয়ে গেছে আমার। যান এখান থেকে, বসের গুষ্টি কিলাইতাম। আহানা চলে গেল ক্লাসের দিকে। শান্ত কোমরে হাত দিয়ে ভাবছে, এই মেয়েটার এত তেজ কেন বুঝি না। ঠিক আছে, কাল থেকে তেজ বোঝাবো। আহানা নাচতে নাচতে পিউদের বাসায় গিয়ে বলল যে আর পড়াতে পারবে না। আহ, কি মজা! মিষ্টির আম্মুকে মানা করব না। ভোরে আমার কোনো কাজ থাকে না, এটা পড়ালে বাড়তি ইনকাম হবে। শয়তান শান্ত 3,000 দেবে। মাস শেষে বেতন হবে 15,000 টাকা। বেতন পেয়ে ভালো করে বাজার করব। আহানা খুশিতে আজ আলুর ভর্তা বানালো। আহা, আমার সুদিন আসছে। মজা করে ভাত খেয়ে নিল, তারপর নামাজ পড়ে নিয়ে বই নিয়ে বসল। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল। শান্তর নোট লিখতেই ভুলে গেল। পরের দিন ভোরে মিষ্টিদের বাসায় ঢোকার সময় শান্ত পেছন থেকে ডাক দিল, তুমি আমার নোটস কমপ্লিট করেছো? আজকে স্যার বলেছে সবার আগে আমার নোটস চেক করবে। ইস, আমি ভুলে গেছি। কাল ক্লাসের পড়া পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। হুঁশ ছিল না একদমই। কি? তুমি এখনও লেখো নাই? আজ যদি স্যার আমাকে কথা শোনায়, তোমার হাড্ডি আমি সত্যি সত্যি ভাঙব। এই, কথায় কথায় মারার হুমকি দেন কেন এত? আমি ভার্সিটিতে আসার আগে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসব। আসলেই ভালো। আহানা ভয়ে মিষ্টিদের বাসায় ঢুকে গেল। ওকে পড়িয়ে এক দৌড় দিল বাসার দিকে। বাসায় ফিরে হাত থেকে ব্যাগ রেখেই টেবিলে বসে গেল নোট লেখার জন্য। 3 ঘন্টা ধরে খাটুনি খেটে অবশেষে নোট কমপ্লিট করলো। 2-3 লাইন বাকি ক্লাসে গিয়ে লিখব। বাপরে বাপ, খাওয়া দাওয়া কিছুই হয়নি আমার। ক্রিং ক্রিং, ফোন বাজছে। কার কল আবার? সেই শয়তানটার। কল করে করে মাথা খাবে আমার। এই নিয়ে 5 বার কল করেছে। হ্যালো, কি সমস্যা আপনার? বলেছি না আমি সব কমপ্লিট করে আনবো। অসহ্য। এই, আমাকে ভাব দেখাবে না। আমি তোমার বস। কচুর বস আপনি। মানি না আমি। ফকিন্নি বস একটা। কি? আমি ফকিন্নি বস? তোমার সাহস হয় কি করে আমাকে এটা বলার? আজ দেখিও অফিসে তোমার কি হাল করি আমি। কচু করবেন আমার, আপনার মুন্ডু করবেন, ছাতার মাথা করবেন। এই চুপ! আবল তাবল এসব কি বলে যাচ্ছ তুমি? মগজ কি গুলে গেছে তোমার? না, গুলে নাই। আপনার গুলে স্যুপ হয়ে গেছে। কি? মুখ সামলিয়ে কথা বলো আহানা। আপনি কি সামলিয়ে বলছেন যে আমি সামলিয়ে বলবো মিস্টার অশান্ত? এই, আমাকে অশান্ত ডাকবে না একদম। আমার নাম শারিয়ার শান্ত। ওকে, গট ইট। নো, আপনার নাম অশান্ত। দরজা খোলো। মানে? খোলো বলছি। আহানা চোখ কপালে তুলে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই শান্ত ভেতরে চলে আসলো।
কানে ফোন, দরজা লাগিয়ে এগিয়ে গেল সে আহানার দিকে। আহানা ঢোক গিলে কানের থেকে ফোন রেখে দিল। কি বলেছিলে? আমার মগজগুলে স্যুপ হয়ে গেছে। আমি অশান্ত। আপনি এখানে কি করেন? বাইকে বসলাম, একটানে চলে এলাম হাই স্পিড দিয়ে। ভাবছিলাম তোমাকে অফিসে টাইট দেব, বাট সব বসই তো তাদের পিএকে অফিসে টাইট দেয়। আমি না হয় ইউনিক কিছু করি। আহানা পিছাতে পিছাতে দুম করে খাটে বসে গেল। শান্ত টেবিল থেকে নোটবুক নিয়ে চেক করছে। আহানা এই সুযোগে পালাতে যেতেই শান্তর হাত ধরে ফেলল। আরে থামো থামো, কই যাও তুমি? এখন তো কিছুই করলামই না। ডেইলি আমার সাথে ঝগড়া করার শাস্তি তোমায় আজ পেতে হবে। চা খাবেন? শান্ত মুচকি হেসে এগিয়ে গেল আরও। চা? না, তোমাকে খাবো। আহানা চোখ কপালে তুলে পিছাতে পিছাতে বলল, বাঁচাও। শান্ত কাছে এসে আহানার মুখ চেপে ধরল। চুপ। তোমাকে বলেছি না, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওরকম কিছুই করব না। তাহলে কি করবেন? দাঁড়াও, ভাবতে দাও। শান্ত আহানার পাশে বসে গেল। গালে হাত দিয়ে ভাবনায় পড়ে গেল সে আহানার সাথে কি করবে। আহানা আবার পালিয়ে যেতে নিতেই ওর হাত ধরে ফেলল শান্ত। প্লিজ ছাড়ুন। কি কি যেন বলছিলে তুমি? না না, কিছু না, আর কখনো বলবো না, সত্যি বলছি। যাও, চা বানিয়ে আনো। চা খেতে খেতে ভাববো তোমাকে কি শাস্তি দেব এখন। আহানা হাত ছাড়িয়ে রান্নাঘরে গেল। এই ছেলেটা জোক টাইপের। একেবারে বাসায় চলে আসলো। তারেক আঙ্কেল জানলে নির্ঘাত আমাকে বাসা থেকে বের করে দেবে। আহানা চা নিয়ে এসে দেখল শান্ত নোট বাকিগুলো লিখছে। নিন, আপনার চা। তোমার জন্য বানাওনি? দুধের গুঁড়া শেষ, আরেকটা কাপ আনো। কেন? আনতে বলেছি, আনো। নিন। শান্ত 1 কাপের চা 2 কাপ করলো, অর্ধেক অর্ধেক। নাও খাও। খাবো না আমি। খাও বলছি। সব সময় না ছাড়া কিছু বলতে জানো না নাকি? খালি না না না। আমার সাথে সব সময় হ্যাঁ হ্যাঁ বলবে, ওকে? আবার না? উফ। শোনো, তোমাকে আমার আম্মু কোলে নিয়েছিল, সো সেই খাতিরে আমার সাথে একটু ঠিক হয়ে চলো। ও হ্যাঁ, আরিফ আঙ্কেল বলেছিল আপনি নাকি আমাকে একবার কচু পাতা খাইয়েছিলেন, তাও কাঁচা। আপনার এত বড় সাহস! আমার তখন বোঝাশোনার জ্ঞানও হয়নি, আর আপনি কিনা আমাকে কচু পাতা খাইয়ে দিয়েছিলেন। ওয়েট ওয়েট, কচু পাতা কাঁচা? ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়ল। তাহলে তুমি আমার সেই পাতানো বউ, যাকে আমি কচু পাতা রেঁধে খাইয়েছিলাম। রেঁধে না, কাঁচা। 1 মিনিট, বউ মানে? আমার তো কিছু মনে আসছে না। শান্ত দাঁত কিলিয়ে খাটের উপর গিয়ে বসল। তাহলে তো তোমার সাথে আমার আগেই দেখা হয়েছিল। ইভেন আমি তোমার সাথে যা যা করেছি সব আমার মনে আছে। যা যা মানে? কি বলতে চান আপনি? থাক আহানা, শুনলে তোমার খারাপ লাগবে, নাই বলি। আপনি কি বলতে চান এসব? হে হে, তোমার 3 বছর হওয়া পর্যন্ত আমরা মোহনগঞ্জেই ছিলাম। মা তোমাকে দেখতে আসতো রোজ, সাথে আমিও আসতাম। তুমি তো আমার কোল থেকে নামতেই না। আমার একদম মনে ছিল না সেই পাতানো বোকা বউ আমার এখন কিনা ধানি লঙ্কা হয়ে গেছে। এই, এসব কি বলছেন আপনি? আন্দাজে মিথ্যা হাবিজাবি বললে আমি বিশ্বাস করে নেব? তুমি এখন একটা কথা শুনলে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না আমাকে। কি? আগে এটা বলো, তোমার কি কোনো বিএফ আছে নাকি ছিল? নেই। আমার মতো অনাথ মেয়েকে কে ভালোবাসবে? তাহলে শোনো, তুমি আর আমি একদিন চড়ুই ভাতি খেলছিলাম। আমি চকলেট খাচ্ছিলাম তো তুমি ড্যাব ড্যাব করে চেয়েছিলে। আমি তখন তোমাকেও একটুখানি দিয়েছিলাম চকলেট। তুমি সারা গালে মেখেছিলে। আমার চকলেট শেষ হয়ে গিয়েছিল, আর তোমার দিকে চেয়ে দেখলাম তুমি একটুও খাওনি, সব মুখে মেখেছ। তাই আমি তখন আমার জিভ দিয়ে। এই, আর একটা কথাও না। আপনি এত মিথ্যা কি করে বলতে পারেন? ছি ছি ছি। শোনো না, আমি তো তোমার গাল চুষতে গিয়েছিলাম, বাট তুমি ফিক করে হেসে দিয়ে গাল হেলিয়ে দুলিয়ে ফেললে, আর আমার জিভ গিয়ে তোমার ঠোঁটে। স্টপ ইট। আপনার লজ্জা করে না এসব বলতে? আহানা এগিয়ে এসে শান্তর জ্যাকেট ধরে জাকিয়ে বলল,
বাচ্চা একটা মেয়ের সাথে এসব করলেন আপনি? জিপ লেগেছিল, আর তো কিছু না। জিপ লাগাতে গেছেন কেন আপনি? অসভ্য কোথাকার। আহানা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে উঠানের দিকে চলে গেল। শান্ত অবাক চোখে আহানার লজ্জা পাওয়া দেখছে। যা যা বলল সব সত্যি। অনেকগুলো বছর কেটে যাওয়ায় সব ভুলে গিয়েছিল। আহানা একদম ছোট থাকতে শান্ত আর তার পুরো পরিবার সিলেট চলে গিয়েছিল। পরে অনেক বছর পর ফেরত এসেছিল তারা। তাও তখন মায়ের অসুখ নিয়েই প্রতিটা দিন কাটত। আহানাকে মনে থাকার কথা না। মায়ের মৃত্যুর পর এসব একদমই মাথায় ছিল না তার। সেই ছোট্ট বউটা আমার কোথায় হারিয়ে গেল, আমি খোঁজই নিলাম না। এভাবে ফেরত আসবে ভাবতেই পারিনি। আহানা চোখ বন্ধ করে উঠানে দাঁড়িয়ে আছে, মনে করার চেষ্টা করছে, কিন্তু শান্ত নামক ছেলেটিকে এর আগে সে দেখেছে কিনা তার মনে নেই। থাকবে কি করে? তখন সে ছোট্ট বাবু ছিল। শান্ত হেসে দিয়ে নোটস নিতে নিতে আহানার দিকে চেয়ে বলল, যাই আমার পাতানো বউ, টাটা। আহানা রেগে গিয়ে শান্তকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে ফেলল। গা কেঁপে যাচ্ছে। এ কেমন অনুভূতি? সত্যিই কি তাই ঘটেছিল? না, এটা হতে পারে না। কিস তো করে নাই? হ্যাঁ করে নাই। তাহলে ঠিক আছে। না কি করেছে? না না, এটা হতে পারে না। একবার কি জিজ্ঞেস করব? না থাক, লজ্জা করে। জিজ্ঞেস করার দরকার নাই। পরের দিন সকাল সকাল আহানা মিষ্টিকে পড়াতে বের হলো। কাল সারা রাত ঘুমাতে পারিনি সে। মাথায় শুধু এটাই ঘুরছে, শান্ত আর কিছু করেনি তো? একটা ছবি দেখেছিল মিমাপুর ফোনে। সেখানে নায়িকার ছোটবেলার খেলার সাথে তার সাথে উল্টাপাল্টা কাজ করেছিল। না না, এটা হতেই পারে না। টিং টং। নওশাদ। টিং টং। ও রিয়াজ, তোরা কি মরে গেছিস? তখন থেকে কলিং বেল বাজছে, দরজা খুলতে পারিস না? আজব। শান্ত উদম গায়ে ছিল। খাট থেকে জামা নিয়ে পড়তে পড়তে দরজার দিকে গেল সে। দরজা খুলতে ঝটকা লাগার মতো অবস্থা। আহানা দাঁড়িয়ে আছে সামনে। আহানা, আজ কি সূর্য উঠেছে? উঠলেও কোন দিক দিয়ে উঠেছে? স্বয়ং আহানা ইয়াসমিন আমার বাসার দরজায় নক করল। তা কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আহানা পাশে তাকিয়ে দেখল অন্য ফ্ল্যাটের বুয়া করিডোর পরিষ্কার করছে। এখানে না বলি? আচ্ছা ভিতরে আসো। আহানার সাথে সাথেই ভিতরে চলে গেল। শান্ত পানির বোতল নিয়ে নিজের রুমের দিকে গেল। আহানা এদিক ওদিক তাকিয়ে সেও গেল। শান্ত ফ্লোর থেকে জামা কাপড় উঠাচ্ছে। আহানা ফ্লোরে মেয়েদের একটা জামা দেখতে পেল। চোখ ইয়া বড় করে সেটাই দেখে যাচ্ছে সে। ছোট একটা পার্টি ড্রেস। আহানার গা কাঁপা শুরু হয়ে গেছে। এই লোকটা এত খারাপ? এই যে মিস আহানা, এত ড্যাব ড্যাব করে দেখার কিছু নেই। কাল আমি এখানে ছিলাম না। তোমার সোকল বেষ্টু রূপা নওশাদ মেবি আমার রুমে রুম ডেট করেছে। কি? চুপ, আস্তে। এত জোরে চেঁচাও কেন বলো তো? নওশাদ বেচারা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। আহানা ঢোক গিলে এদিক ওদিক দেখছে। রূপাকে খোঁজো। তাকে তো নওশাদ বাসায় পৌঁছে দিয়ে এসেছে ভোর 4টায়। ওর মা বাবা? আরে রূপার মা বাবা রূপার দাদার বাড়ি গেছে। এই সুযোগটাই রূপা নিয়েছে। বুঝেছ? কি বলবে বলো? আমার ঘুম পাচ্ছে। কাল আমি আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, তাই বাসায় আসতে আসতে লেট হয়ে গিয়েছিল। আমি আসলে বলতে এসেছিলাম, আপনি কি আমাকে কি আমাকে কিস করেছিলেন? শান্ত হেসে দিয়ে পানি খেতে খেতে বেডের উপরে গিয়ে বসল। তারপর আহানার দিকে মুখ ফিরিয়ে বলল, আরে আমি তখন জানতাম না এটাকে কিস বলে। আমি জাস্ট আমার চকলেট চেটে খেয়েছি, ব্যাস। আহানা কাঁপা কাঁপা আওয়াজে বলল, আর কিছু করেননি তো? শান্ত হাসছে। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর পানির বোতল টেবিলে রেখে আহানার দিকে তাকালো। আহানার পেছনে ড্রেসিং টেবিল। সেটার আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আহানার পিঠে একটা কুচকুচে কালো তিল। ঠিক জামার গলা যেখান দিয়ে শুরু সেখানে। আহানা নড়াচড়া করছে বলে সেটা একবার দেখা যাচ্ছে আর একবার দেখা যাচ্ছে না। তোমার পিঠের উপরে জামার গলা বরাবর একটা তিল আছে, রাইট?
কথাটা শুনে আহানার শিওর যে শান্ত সেই ছবির ছেলেটার মতোই কাজ করেছে। আহানার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। সে কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে লেগে গেল। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি দোষ করেছিলাম? শান্ত একদমই প্রস্তুত ছিল না এটার জন্য। আহানা এভাবে কাঁদছে কেন? কথাগুলো সিরিয়াস নিয়ে নিল নাকি? শান্ত আহানার দিকে এগিয়ে গেল। খবরদার আমার কাছে আসবেন না আপনি। আপনি খুব খারাপ। আহানা থামো। আমি মজা করছিলাম। আমি তোমার সাথে কিছুই করিনি। শান্ত এগিয়ে এসে আহানার হাত ধরল। আমি মজা করছি। এটাকে সিরিয়াসলি নিও না প্লিজ। আপনি তাহলে জানেন কি করে আমার পিঠে কোন জায়গায় তিল আছে? আমি মাত্রই আয়নায় দেখলাম, তাই বলেছি। জাস্ট ফান, আর কিছু না। আহানা কান্না থামাও। শান্ত হাত দিয়ে আহানার চোখ মুছে দিল। আহানা এবার শান্তকে বিশ্বাস করল, কান্না থামালো। শান্ত আহানার হাত ধরে খাটে বসিয়ে পানি এক গ্লাস এনে ওকে দিল। আহানা ওড়না দিয়ে মুখ মুছে পানি খাচ্ছে। তারপর নিজেকে ঠিক করে উঠে দাঁড়াতেই শান্ত সিগারেট মুখে দিতে দিতে বলল, আহানা, সেটাকে কিসও বলতে পারো। আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকালো। শান্ত হাসতে হাসতে বারান্দার দিকে চলে গেছে। বেয়াদব একটা। বাসায় এসে আহানা গালে হাত দিয়ে ভাবতে লাগলো, হুদাই কাল সারা রাত এত চিন্তা করেছি, আসলেই তো কিছুই হয়নি, শুধুই কিস। বেয়াদব কোথাকার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আহানা ভাত রেঁধে খেয়ে রেডি হয়ে বের হলো। আজ ভার্সিটি থেকে অফিসের দিকে যাবে। ভার্সিটিতে এসে ক্লাসরুমে ঢুকে বেঞ্চে বসতে দেখল রূপা মুখ লুকিয়ে কাঁদছে। কিরে রূপা, কি হয়েছে তোর? কিরে? আমি না একটা ভুল করে ফেলেছি। কি? আমি নওশাদের সাথে রুম ডেট করেছি। জানি। কি? কিভাবে? শান্ত ভাইয়া আমাকে বলেছে। হ্যাঁ? আস্তে আস্তে সবাই জেনে যাবে। না, শুধু আমি আর উনি জানি, আর কেউ জানে না, জানবেও না। রুম ডেট তো নিজের ইচ্ছায় করেছিলি, তাহলে এমন কাঁদছিস কেন? না, নিজের ইচ্ছায় না। আমি তো জাস্ট নওশাদের সাথে মিট করতে শান্ত ভাইয়ার বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা দুজনেই মদ খেয়ে উন্মাদ হয়ে গিয়েছিলাম। কি করেছি তা মনে নেই। পরে হুঁশ আসতে সব মনে পড়ল। আমি এখন কি করব রে আহানা, যদি প্রেগনেন্ট হয়ে যাই? আরে চিন্তা করিস না তো, নওশাদ ভাইয়া ভালো, ওকে চিট করবে না, সেটা জানি। কিন্তু ও তো কোনো চাকরি করে না। কি হবে, কোথায় যাব? এত সব ভাবিস না তো, কিছুই হবে না। আমি মরি আমার জ্বালায় নতুন আরেকটা ঝামেলা। ক্লাস ছুটি হতে আহানা অফিসে যাওয়ার জন্য রওনা হলো। শান্ত বাইক নিয়ে আহানার সামনে এসে ব্রেক করল। কি মিস আহানা, যাবেন নাকি একসাথে? নো থ্যাঙ্কস, ফাইন। শান্ত অফিসের দিকে চলে গেল। আহানা আস্তে আস্তে আসছে অফিসের দিকে। হ্যালো এভরিওয়ান, তোমরা মোট 20 জন এমপ্লয়ি, তাহলে আরেকজন মিসিং কেন? স্যার আসছি। প্রথম দিনেই লেট? নেক্সট যেন এমনটা না হয়। শান্ত দাঁত কেলিয়ে বলল, স্যার আমিও একই ভার্সিটি থেকে এসেছি। ওকে বলেছি বাইকে উঠতে, ও ওঠেনি, এখন হেঁটে এসে দেরি করল। আহানা, দেরি ইচ্ছে করে করলে এর শাস্তি তোমায় পেতে হবে। হয় রিকশায়, নয় শান্তর সাথে আসবে। ওকে? ওকে স্যার। সবাই সবার কেবিন বুঝে নাও। নাম লেখা আছে, ফাইলও রাখা আছে। কাজ শুরু করে দাও। কোনো প্রবলেম হলে রাফিকে ডাক দেবে। অল দ্য বেস্ট। আহানা তার কেবিনে বসে খুব খুশি হলো। কি সুন্দর তার ছোট্ট কেবিন। আহানা মুচকি হেসে পাশে তাকাতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। শান্ত দাঁত কেলিয়ে টাই ঠিক করছে। আপনি আমার পাশে? তো তোমার কি? আমি রাফিকে বলেছি আমাকে এই কেবিন দিতে, এসির হাওয়া আসে ঠিক মতো। আহানা ফাইল খুলে দেখছে। হাই হ্যান্ডসাম। হাই ববি। ববি না বেবি? ও আচ্ছা বেবি, কি খবর? আই এম ফাইন মিস্টার শান্ত। ইউ লুক সো কিউট। ও থ্যাংক ইউ। আহানা বিরক্তি নিয়ে তাকালো সেদিকে। এই মেয়ে এবার শান্তর গলা জড়িয়ে থাকবে অলওয়েজ। এই ছেলেটার মাঝে কি এমন আছে যে সুন্দর সুন্দর মেয়েরা চিপকুর মতো লেগে থাকে?
শান্ত আহানার দিকে তাকিয়ে টাই ঢিলা করে কয়েকটা বোতাম খুলে ফেলল শার্টের। তারপর বেবির সাথে কথা বলা শুরু করে দিল। বেবি হেলে দুলে শান্তর চেয়ারে গা এলিয়ে দাঁড়িয়ে আছে, শান্তর সাথে কথা বলে যাচ্ছে। আহানা ফাইল একটা কমপ্লিট করে ফেলেছে ততক্ষণে, সেটা নিয়ে উঠে গেল রাফিকে দিতে। শান্ত আহানার দিকে চেয়ে আছে। বেবি শান্তর মুখে হাত দিয়ে নিজের দিকে ফিরালো। ওদিকে কি দেখো শান্ত, আমাকে দেখো না। ববি, এখন যাও, আমার কাজ আছে। ববি না বেবি? বেবি। বাই। ভেরি গুড আহানা, প্রথম দিনেই খুব ভালো কাজ করেছো। আশা করি এমন করেই কাজে মনোযোগ দেবে। রাফি স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার, আমার কেবিনটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে খুশি হতাম। না, সেটা তো করা যাবে না, তাহলে সবাই বলবে তাদেরটাও চেঞ্জ করতে। ও ঠিক আছে। আহানা মুখ গোমরা করে আবার কেবিনে এসে বসল। শান্ত ফাইল রেডি করে সেও দেখাতে চলে গেল। আহানা চুপচাপ আরেকটা ফাইল দেখছে। শান্ত ফিরে এসে পাশে বসে ঢুলছে আর চুইংগাম খাচ্ছে। উফ, এরকম কেবিন নাড়ছেন কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। তাই? তাহলে তো আরও জোরে নাড়াতে হয়। আপনার কি সমস্যা? তুমি মানে? কিছু না, নিজের কাজ করো তো, এত ফটর ফটর করো কেন? আপনি নাড়ানো অফ দিবেন নাকি আমি রাফি স্যারকে ডাক দেব? ডাকো না, মানা করেছি আমি? অফিস থেকে বের হলে কিভাবে ঠিকমতো বাসায় ফেরো সেটাও আমি দেখে নেব। আহানা ভ্রু নাড়িয়ে নিজের কাজে মনোযোগ দিল। থ্রেড ছাড়া আর কিছুই দিতে পারে না বেয়াদবটা। আউচ, এটা কি? আহানার গায়ে একটা কাগজের দলা এসে পড়ল। নিচ থেকে তুলে খুলে দেখল লিপস্টিক লাগানো চুমু। আহানা চোখ কপালে তুলে সামনে তাকিয়ে দেখল বেবি ইশারা করছে এটা শান্তকে দিতে। উফ, কি ঝামেলা। এই নিন ধরুন। কি এটা? শান্ত খুলে দেখল একটা লিপস্টিক লাগানো চুমু। চোখ বড় করে আহানার দিকে চেয়ে বলল, তুমি আমাকে কিস পাঠালে? আজব তো, আমি আপনাকে কিস পাঠাতে যাব কেন? এটা আপনার বেবি পাঠিয়েছে, ওই যে। আর আমি তো লিপস্টিক লাগাই না, আপনার এটা কেন মনে হলো যে আমি দিয়েছি? আমার আর কাজ নেই না? শান্ত বিরক্তি নিয়ে বেবির দিকে তাকালো। বেবি ওর দিকে ফ্লাইং কিস পাঠাচ্ছে। একদিনে এত? বাপরে বাপ। শান্ত কাগজটা নিচে ফেলে দিয়ে নিজের কাজে মন দিল। আহানা মিটমিট করে হাসছে। যাক, আমাকে খুব জ্বালান তাই না? এবার এই বেবি আপনাকে জ্বালাবে। বিকেল 4টায় ব্রেক টাইম। সবাই অফিসের ক্যান্টিনে চলে গেছে। আহানা একা বসে ফাইল দেখছে। টাকা নেই, খাবারও নেই। আর আমি তো এই সময়ে কিছু খাই না, সমস্যা নেই, এই ফাঁকে কাজ করে ফেলি। শান্ত মাথা ধরে বসে আছে আর বেবি বকবক করেই যাচ্ছে। এই মেয়েটা এত জোক কেন? এর বকবক থেকে তো আহানার বকবক ভালো লাগে। আহানার সাথে ঝগড়া করতেও ভালো লাগে। আর এই মেয়েটা কবে আইলাইনার কিনছে, কোথা থেকে কিনছে, কোন ব্র্যান্ডের কিনেছে, সেটা নিয়েই আছে। আল্লাহ বাঁচাও আমাকে। আচ্ছা ববি, আমি আসছি, আমার একটা কাজ করা বাকি। ববি না বেবি? কি কাজ শুনি? বেবির কথার উত্তর না দিয়ে শান্ত ক্যান্টিন থেকে পালিয়ে আসলো কেবিনের দিকে। শুধু আহানা আছে কেবিনে, বসে বসে কম্পিউটার নিয়ে কী সব করছে। আর এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। কি হলো মিস আহানা, আমাকে খুঁজছেন? না। তাহলে এদিক ওদিক তাকিয়ে কি দেখছো? আর কম্পিউটার কি করেছো? ইয়া আল্লাহ, কি করেছো এটা তুমি? ভাইরাস ধরেছে কম্পিউটারে। শান্ত আহানার কাছে এসে কম্পিউটার ঠিক করার চেষ্টা করছে। আহানা ভয়ে শেষ, জোরে জোরে শ্বাস নিচ্ছে। শান্ত হাসতে হাসতে টাইপ করছে। আহানা ম্যাডাম, ভাইরাস পেলেন কই? আপনি সরুন বলছি। ও মা, আমি হেল্প করতে এসেছি আর তুমি আমাকে সরতে বলছো? আপনি আমার এত কাছে ঝুঁকে কাজ করছেন কেন? আমি সরে দাঁড়াচ্ছি। তুমিও না? শান্ত চেয়ারে বসে ভাইরাস দূর করার কাজ করে যাচ্ছে। আহানা ভয়ে শেষ। কম্পিউটার চালাতে এতটা দক্ষ না সে। ভুলে কি থেকে কি টিপ দিয়ে বসেছে। এখন না জানি কি হয়ে যাবে। নাও, হয়ে গেল ঠিক।
এবার আমার পাওনা আমাকে ফেরত দাও। মানে? আমার কাছে ১ টাকাও নাই। কি দিব আপনাকে? শান্ত আহানার দিকে এগিয়ে গেল। আহানা পিছিয়ে গিয়ে টেবিলের সাথে লেগে আছে ভয়ে। আমি যা চাই তা একদিন নিয়ে ছাড়ব। আহানা ঢোক গিলে পাশ দিয়ে চলে যেতে নিতে শান্তর হাত ধরে ফেলল। আপনার মাথা তো ঠিক আছে? শান্ত হেসে দিয়ে এক টান দিল আহানার হাত ধরে। আহানা জানে শান্ত কিছু করবে না, তাও এমন বিহেভ কেন করছে সেটাই বুঝতে পারছে না। বুয়া এখনও সিক। আমার ৫টার শার্ট ধুয়ে দেবে? আমি ধুতে পারি না। মগের মুল্লুক নাকি? তাহলে দাঁড়াও, আবার ভাইরাস ফেরত আনছি। আরে না না, ঠিক আছে, কাল মিষ্টিকে পড়াতে এসে ধুয়ে দেব। গুড গার্ল। আহানা পানি খেয়ে চেয়ার টেনে বসল। এই ছেলেটা মাঝে মাঝে এমনভাবে হাত ধরে, আমি তো ভয় পেয়ে যাই। সবাই আবার কাজে লেগে গেছে। আহানা কাজ করতে করতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ববি শান্তর টাই নিয়ে টানাটানি করছে আর কথা বলছে। আহানার দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাত দিয়ে ওকে জাগাতে যেতেই শান্তর হাত ধরে ফেলল। জাগিও না, ও ঘুমাক। কাজ করতে এসেছে নাকি ঘুমাতে? ও সব ফাইল কমপ্লিট করে ফেলেছে। ও ফাইন। কাজ শেষে সবাই চলে যাচ্ছে। শান্ত সানগ্লাস পরতে পরতে চলে যাচ্ছিল। হঠাৎ থেমে গিয়ে পেছন ফিরে তাকালো। আহানা তার ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ নিয়ে বের হতে যেতেই দেখল শান্ত লিফটের পাশে দাঁড়িয়ে আছে। আপনি এখনও যাননি? একা একটা মেয়েকে এই টাইমে রেখে যেতে আমার মা শিখায়নি। আর তুমি তো আমার পাতানো বউ। এই, একদম এই নামে ডাকবেন না আপনি। আহানা লিফটের ভেতরে চলে গেল। শান্ত ঢুকে পড়ল। নিচতলা এসে বাইকে বসতে এসে দেখল আহানা চলে যাচ্ছে। তখন ৭টা ৩৬ বাজে। রোডে দাঁড়িয়ে তো আহানার চোখ কপালে। এত অন্ধকার, এত রাত হয়ে গেছে। আমি হেঁটে বাসায় ফিরব কি করে? টাকাও তো নেই। বাইকে ওঠো। না। তাহলে যাও একা একা। ছেলেরা কোলে করে আদর করবে তোমাকে। আহানার ভয় করছে এমন অন্ধকার দেখে। এখন একা হাঁটা শুরু করলে নির্ঘাত গুন্ডারা ধরবে। ভয়ে শান্তর বাইকে উঠল শেষমেশ। জীবনে বাইকে ওঠেনি সে, তাই বসার সাথে সাথেই পড়ে যাওয়া ধরল। সাথে সাথে শান্তর শার্ট খামচে ধরে নিজেকে বাঁচালো। শান্ত পেছনে ফিরে হেসে দিয়ে বলল, কি আমাকে কাছে টানার এত শখ? শুনুন, আমার এত শখ নেই। পড়ে যাচ্ছিলাম তাই ধরেছি, আর কিছু না। ভালো করেছো ধরেছ। এখন ভালো করে ধরো, না হলে বাইক স্টার্ট করলেই পড়ে যাবে। ইস, শখ কত! আমি আপনাকে কেন ধরব? আমি বাইক ধরব। আপনার ইচ্ছা আহানা ম্যাডাম। শান্ত হেলমেট পরে বাইকে এক টান দিতেই আহানা পড়ে যেতে নিল। তখনই শান্তর পেটের সামনে দিয়ে হাত এনে ওকে ধরে ফেলল। শান্ত হাসতে হাসতে বাইক চালাচ্ছে। কি আহানা ম্যাডাম, আমাকে না ধরবেন না আপনি? এখন ধরলেন তো ধরলেন একেবারে জোকের মতো। আহানা শান্তর পেট থেকে হাত সরিয়ে নিয়ে ওর কাঁধের উপর রাখল। তো মিস আহানা, চা খাবেন? কেন? আমি খাবো। আপনি খাবেন কিনা জিজ্ঞেস করলাম। খাবো, কিন্তু ছোটোখাটো দোকানে। রেস্টুরেন্টে যাব না। ঠিক আছে। একটা ছোট্ট টঙের সামনে এসে শান্ত বাইক থামালো। আহানা নেমে গিয়ে দোকানের এক কোণায় দাঁড়িয়ে আছে। শান্ত চা নিয়ে এসে ওর হাতে দিয়ে নিজেরটা খেতে খেতে সিগারেট একটা ধরালো। আহানা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে তার। শান্ত সিগারেটটা ফেলে বাইকে বসে আহানাকে ডাক দিতেই আহানা আবার এসে শান্তর কাঁধ ধরে উঠে বসল। বাইকের আয়নায় আহানাকে দেখা যাচ্ছে। সে মুগ্ধ চোখে রাতের ঢাকা দেখছে। কি ভালো লাগছে অনুভূতিটা। শান্ত আমার জীবনে আসার পর থেকে দারুণ দারুণ অনুভূতির সাথে পরিচয় করায় আমাকে, যার সাথে আমি পরিচিত হইনি কখনো। এভাবে হাসার মানেটা কি? কলিগ কাউকে ভালো লেগেছে নাকি? সবাইকে নিজের মতন ভাবেন কেন? আমার তো আর আপনার মতো ববি টবি নেই। আমি একাই ভালো। আপনার তো একবার এলিনা, একবার ববি, না না বেবি, আরও কত আসবে কে জানে। শান্ত বাইক থামিয়ে ফেলল। নামো। কি? আমি নামবো? এই মাঝপথে? হ্যাঁ নামো। কথা বলার সময় হুঁশ থাকে না তোমার।
ভালোই ভালোই হেল্প করি ডেইলি, আর কথা শোনানোর সময় পিছপা হও না তুমি। আহানা রাগী লুক নিয়ে বাইক থেকে নেমে গেল। নির্জন একটা এরিয়াতে এসে শান্ত ওকে নামিয়ে দিয়েছে। কি হলো, যান না কেন? আমি বাইক থামিয়েছি, এর মানে কি আমি তোমাকে একা রেখে চলে যাব? আমি চলে গেলে তোমার সাথে এখন কি হবে ধারণা আছে তোমার? কি আর হবে? রেপ। তারপর কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেবে তোমাকে। কি? জি, চলেন। আবার কই? তোমাকে দারুণ একটা মুহূর্ত উপহার দেব, সাথে ঝগড়া। বেশ ভালো হবে তাই না? আজব তো। আমি বাসায় ফিরব। ক্ষুধা লেগেছে, বাসায় গিয়ে রান্না করব, তারপর খাবো। আরে রাখো তোমার রান্না, চলো তো। শান্ত আহানার হাত ধরে হাঁটা ধরল। আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। শান্ত আহানাকে নিয়ে একটা লেকের পাশে নিয়ে আসলো। ল্যাম্পপোস্টের আলোয় জায়গাটা অপরূপ সুন্দর লাগছে। লেকের কোনায় কোনায় বাতি জ্বালানো। শান্ত আহানাকে ধরে নিচে বসিয়ে নিজেও বসে পড়ল। পা ভিজাও। কি? কি আবার কি? পা পানিতে ডুবাও। না, ভয় করে। আরে আনো তো তোমার পা। এখানে সাপ নেই, বেশ লাগবে, দেখো। শান্ত আহানার পা ধরে পানিতে ডুবিয়ে দিল। আহানা চোখ বন্ধ করে হেসে দিয়েছে। বেশ লাগলো ফিলিংসটা। এমনকি এখনও বেশ লাগছে। হ্যাঁ তো কি বলছিলে? আমার লাইফে একটার পর একটা মেয়ে আসে। কথাটা বলে শান্ত আহানার চুল টেনে ধরল। আহ, এমন করেন কেন? এটা আপনার দারুণ অনুভূতি। শান্ত হেসে দিয়ে চুলে আরও জোরে টান দিয়ে আহানাকে কাছে নিয়ে আসলো। একটা কথা বলি। কি? একটার পর একটা মেয়ে এসে গেলেও আহানা থেকে যাবে। হুম, আমি আপনার লাইফে নেই। ওকে, চুল ছাড়ুন। শান্ত খিচে আরেকটা টান দিল। আহানা ব্যথা পেয়ে চোখ বন্ধ করে আছে। তার হাত দুটো খালি। এটা বুঝতে পেরে শয়তানি করে শান্তর হাত নিয়ে কামড় বসিয়ে দিল। আউচ! বেয়াদব মেয়ে, আমার হাত! শান্ত আহানাকে ছেড়ে দিয়ে নিজের হাত দেখায় ব্যস্ত হয়ে পড়ল। আমার চুল ধরলে কামড় ফ্রি পাবেন। আহানা দাঁত কেলিয়ে চুলে খোপা করতে লাগলো। শান্ত আহানার চুলের মাঝখান দিয়ে ধরে এক টান দিল। আহানা চোখ বড় করে শান্তর হাতে আবারও কামড় বসাতে যেতেই শান্ত আহানার হাত দুটো তার এক হাত দিয়ে আটকে ফেলল। এবার কামড়াও দেখি। আপনি একটা বদলোক, বেয়াদব লোক, অসভ্য একটা আপনি। আর আর চরিত্রহীন। হা হা। শান্ত হাত ছেড়ে দিয়ে পানিতে পা ঢোলাতে ঢোলাতে বলল, সেটা তুমি পরে বুঝবে। যাই করি না কেন, কিস তো আগে তোমাকেই করেছি। বলেছি আপনাকে, ওটা কিস ছিল না। শাক দিয়ে মাছ ঢাকতে হবে না আর। তুমি বসো, আমি আসছি। আরে কই যান? বসো। আহানা চুপ করে শান্তর চলে যাওয়া দেখছে। এই সুযোগে সে পানি নিয়ে খেলতে লাগলো। এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ভাবতে ভাবতে চুলে খোপা করার জন্য চুলে হাত দিতেই দূর থেকে শান্ত আস্তে আস্তে বলল, খবরদার চুল বাঁধবে না, একদম টেনে ছিঁড়ে ফেলবো আমি। খোপা বাঁধলে কি সমস্যা আপনার? বুঝলে খোপা বাঁধার বৃথা চেষ্টা করতে না। নাও ধরো। বড় ফুচকা? এটাকে ভেলপুরি বলে। নওশাদ আমার মাথা খেয়েছে এই বলে যে এটা নাকি অনেক মজা, তো ভাবলাম আমি আর তুমি খেয়ে দেখি। আহানা মুখে দিয়ে চোখ বড় বড় করে বলল, এটা তো অনেক মজা। সত্যি? হ্যাঁ, অনেক মজা, খেয়ে দেখেন। শান্ত হেসে দিয়ে ভেলপুরি নিয়ে মুখে দিতে যেতেই আহানা আটকালো ওকে। দাঁড়ান। আহানা ভ্রু কুঁচকে ল্যাম্পপোস্টের আলোয় ভালো করে দেখে একটা বড় মরিচের টুকরা ভেলপুরি থেকে নিয়ে ফেলে দিল। নিন, এবার খান। ঠিক আছে, এত বড় মরিচের টুকরো খেলে আপনার অবস্থা এখন খারাপ হয়ে যেত। শান্ত মুখে দিয়ে হেসে বলল, বেশি টক, টক খেলে দাঁত শিনশিন করে আমার। ঠিক হয়ে যাবে। আহানা ভেলপুরি খাচ্ছে আর বারবার হাত দিয়ে মুখের সামনে থেকে চুল সরাচ্ছে। শান্ত হাত দিয়ে চুলগুলো মুঠো করে ধরে আহানার বাম পাশের সাইডে দিয়ে দিল। আহানার মনে হলো ওর পুরো শরীর কেঁপে উঠেছে। বড় একটা নিঃশ্বাস ফেলে শান্তর দিকে তাকিয়ে বলল, আমাকে আর কখনো এভাবে টাচ করবেন না।
কই টাচ করলাম? চুল সরিয়ে দিলাম তোমার প্রবলেম হচ্ছে বলে। হলে হোক, আপনার কি? শান্ত রেগে আহানার চুল টেনে ধরল আবার। কি বললে? আমার কি? তোমাকে বলেছি না এটা আমাকে বলবে না একদম। পানিতে ফেলে দেব তোমাকে। চেনো তুমি আমায়? চিনি তো, মিস্টার শাহরিয়ার শান্ত। আহানা। শান্ত আহানার চুল এলোমেলো করে টেনে টুনে দিল। আহানা হেসে যাচ্ছে। একটা সময় শান্ত হেসে দিল। চলো, 9টা বেজে গেছে, এবার বাসায় ফিরতে হবে। আহানা বাইকে উঠে শান্তর কাঁধে হাত রাখল। দুজনেই হাসছে। শান্ত নওশাদকে নিয়ে কি যেন বলল, সেটা শুনে হাসতে হাসতে আহানার চোখের পানি বের হয়ে গেছে। বাইক থেকে নেমে আহানা শান্তর দিকে তাকিয়ে বাই বলে চলে যাওয়ার সময় শান্ত বাইক স্টার্ট দিতে দিতে বলল, এত ফ্রেন্ডলি হওয়ার কিছু নেই। তুমি আমার পাতানো বই থাকবে আজীবন। আর হ্যাঁ, তোমাকে আমি টাচ করেছি সবার আগে, মনে রাখবে এটা। আহানা রেগে গিয়ে হনহনিয়ে বাসার ভেতরে চলে গেল। শান্ত হেসে দিয়ে চলে গেল তার বাসার দিকে। বাসায় ঢুকে ব্যাগ আর ওড়না রেখে আহানা রান্নাঘরের দিকে গেল। ভাত রাঁধল আর আলু ভেজে নিল। সেটা খেয়ে শান্তর নোট কমপ্লিট করলো, তারপর ঘুম। পরের দিন আবার ভোরে উঠে নামাজ পড়ে বেরিয়ে পড়ল মিষ্টিকে পড়াতে। 7টার দিকে মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতেই দেখল শান্ত দরজা খুলে দাঁড়িয়ে আছে। আহানা কিছু না বলে চলে যেতে নিতেই শান্ত বলল, আহানা, ভুলে গেছো তুমি? কি? তুমি আজ আমার 5টা শার্ট ধুয়ে দেবে। পারবো না। শখ কত? কাল আমি তোমার কম্পিউটার ঠিক করে দিয়েছিলাম। শার্ট না ধুলে আবার ভাইরাস ঢুকিয়ে দেব কম্পিউটারে। আহানা বিরক্ত হয়ে চুপচাপ শান্তর বাসায় গেল। হাতের ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে গেল শার্ট ধোয়ার জন্য। শান্ত বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। আহানার শার্ট সব ধুয়ে বের হয়ে বলল, নিন ধরুন। ওমা, এগুলো শুকাতে দেবে না? কি, শুকাতেও দিতে হবে? হ্যাঁ। আহানা শান্তকে বকতে বকতে ছাদে যাওয়ার জন্য লিফটে ঢুকল। শান্ত এসে পাশে দাঁড়িয়ে পড়ল। এই কাজ আপনিও তো করতে পারতেন, আমাকে দেওয়ার মানে কি? আমি সুন্দর করে মেলতে পারি না, তাই তোমাকে করতে দিলাম। শোনো, কাল আমি এটাও বলতে পারতাম তুমি ভাইরাস এনেছো, তুমিই ঠিক করো, কিন্তু আমি সেটা একবারও বলেছি? আহানা কিছু না বলে ছাদে পা রাখতেই থেমে গেল। শান্ত হেলে দুলে এসে সেও থেমে গেল। আহানা শান্তর দিকে ফিরে চোখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। শান্ত হালকা কাশি দিয়ে বলল, রাফসান। রাফসান পাশের বাসার একটা মেয়েকে ছাদে এনে কিস করছিল। এই সময়ে কেউ ছাদে আসতে পারে তা জানার ছিল না। হয়তো তার জিএফ হবে মেয়েটা। সকাল 7টায় কেউ ছাদে তেমন আসে না, এই ভেবেই জায়গাটা সে সেফ ভেবেছিল। রাফসান শান্তর কথা শুনে ভয়ে দূরে সরে গেল, সাথে মেয়েটাও। সরি শান্ত ভাইয়া, ইটস ওকে। এভাবে খোলামেলায় করা ঠিক না, বুঝেছো? ওকে ভাইয়া। আহানা নিচের দিকে তাকিয়ে এগিয়ে এসে শার্টগুলো মেলল। শান্ত আহানার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, তবে টাঙ্কির পেছনের জায়গাটায় গিয়ে করতে পারো, কেউ দেখবে না। রাফসান মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহানা ভ্রু কুঁচকে বলল, এসব শিখান আপনি? আরে, ছোটরাই তো বড়দের থেকে শেখে। তোমার উচিত ছিল ছোটবেলায় যখন আমি তোমাকে কিস করেছিলাম তখন আমাকে কিস ফেরত দেওয়া। আপনি জানেন আপনি একটা অসভ্য লোক। আমার 3 বছর থাকতে আমি কিস ফেরত দিতাম, কিভাবে আশা করেন আপনি? তখন তো আমি জানতামও না ওটা কি ছিল। শান্ত পকেটে হাত ঢুকিয়ে আহানার দিকে এগিয়ে গিয়ে বলল, তো এখন তো জানো। আহানা চোখ বড় করে পিছিয়ে গেল। তো এখন করব নাকি? আমাকে পাগলে কামড়ায়? শান্ত আরেকটু এগিয়ে গিয়ে বলল, পাগলে কামড়ায় নাই, তবে কাল ভালো ভদ্র ঘরের ছেলে কামড়িয়েছে। আহানা দাঁতে দাঁত চেপে ভিজা শার্ট একটা নিয়ে ঠাস করে শান্তর মুখের সামনে ঝাড়ল। শান্ত চোখ বন্ধ করে ফেলেছে ততক্ষণে। আহানা দাঁত কিলিয়ে শার্টটা মেলতে লাগলো দড়িতে। শান্ত আহানার ওড়না ধরে টান দিয়ে সেটা দিয়ে মুখ মুছছে। এটা আমার ওড়না, ছাড়ুন। আমাকে ভেজানোর আগে ভাবা উচিত ছিল তোমার।
ছাড়ুন। এটা কি? হ্যাঁ, বাসায় তোয়ালে নেই আপনার? আপাতত এটাই আমার তোয়ালে। তুমি আমাকে ভিজালে তো আমি আজ তোমাকে সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দেব। না, খবরদার। আহানা এক দৌড় দিল। শান্ত আহানার ওড়না চেপে ধরতেই আহানা সেটা রেখেই দৌড় দিল। পুরো ছাদে শান্ত আহানাকে দৌড়ানি দিচ্ছে। একটা সময় দুজনে হাঁপিয়ে থেমে গেল, নিচে বসে গেল একসাথে। শান্ত আহানার ওড়না দিয়ে মাথার ঘাম মুছছে। আহানা অবাক চোখে ওর দিকে চেয়ে আছে। শান্তর অন্যরূপ দেখছে সে আজ। মুচকি হেসে শান্তর দিকে কোনো কারণ বাদেই তাকিয়ে আছে সে। শান্ত দুষ্টু হাসি দিয়ে ওড়নাটা আহানার মুখে মেরে দিল। উফ, আপনি একটা অসহ্যকর লোক। আহানা ওড়না পরে উঠে দাঁড়ালো, তারপর শান্তকে ভেঙচি কেটে চলে গেল। দুজনে লিফটে চুপ করে আছে। লিফট সপ্তম তলায় আসতেই শান্ত আহানার গাল ধরে টেনে দিল। নাও। ছাদ থেকে ফেলতে পারিনি, গাল টেনে শোধ নিলাম। আহানা রেগে শান্তর চুল টেনে দিল। শান্ত এবার রেগে গেল। সেও আহানার চুল নিয়ে টানাটানি শুরু করে দিল। একজন আরেকজনের চুল টানাটানি করছে। শুরু হয়ে গেল মারামারি, হানাহানি। মিষ্টি রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। বুয়া তার সাথে। তাকে লিফট থেকে নামিয়ে স্কুলের বাসে উঠিয়ে দেবে। লিফট খুলতেই দুজনকে দেখল লিফটের ভেতর আহানার শান্ত একজন আরেকজনের চুল টেনে ছিঁড়ে ফেলছে প্রায়। ও মাই গড, শান্তু, আহানা মিস, তোমরা এরকম মারপিট করছো কেন? কি হয়েছে? মিষ্টি কোমরে হাত দিয়ে লিফটের ভেতরে ঢুকে গেল। তারপর একবার শান্তর দিকে তাকালো, আবার আহানার দিকে। ভ্রু কুঁচকিয়ে বলল, আগে কেকার চকলেট চুরি করেছো বলো তো? আহানার শান্ত একসাথে বলে উঠল, চকলেট? চকলেট। আমাদের ক্লাসে একজন আরেকজনের চুল টানে ঠিক তখন যখন একজন আরেকজনের চকলেট চুরি করে। শান্ত আরেক দিকে ফিরে চলে গেল। আহানাও দাঁত কেলিয়ে লিফট থেকে বেরিয়ে আসলো। দুজনের একজনও মিষ্টির কথার জবাব দিল না। আমার ব্যাগ এনে দিন, আমি আর আপনার বাসায় যাব না। ইহ, তোমার দরকার হলে তুমি গিয়ে আনো, আমি পারবো না। আহানা শান্তকে বকতে বকতে শান্তর বাসায় গিয়ে ব্যাগ নিয়ে সোজা চলে গেল তার বাসার দিকে। বাসায় ফিরে পান্তা ভাত খেয়ে জামা চেঞ্জ করার জন্য ওড়না খুলতে গিয়ে মনে হলো শান্ত আশেপাশেই আছে। শান্তর গায়ের গন্ধটা একদম তীব্রভাবে নাকের কাছে আসছে। মনে হয় যেন পাশেই দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিয়ে পরে আহানার খেয়াল হলো ওড়না থেকে শান্তর গায়ের গন্ধ আসছে। শান্ত মুখ মুছেছিল কয়েকবার, তাই হয়তো। তারপর হেসে দিয়ে জামা আরেকটা পরে আহানা বের হলো বাসা থেকে। ভার্সিটিতে এসে ক্লাসে ঢুকেই দেখলো সবাই জানালার ধারে গিয়ে উকি মেরে কি যেন দেখছে, আর একজন আরেকজনকে ধরে মুচকি মুচকি হাসছে। আহানা এতক্ষণ ওদের এমন ভাব দেখেছে, কি দেখতেছে সেটাই বোঝার চেষ্টা করছে সে। কয়েকজনের তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। শেষে আর থাকতে না পেরে আহানা নিজেই দেখতে গেল রহস্য উদ্ঘাটন করতে। ভিড়ে সবাইকে ঠেলে ঠুলে মাঝখান দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। বড় একটা বিশ্বজয়ের হাসি দিল, তারপর জানালায় উকি দিতেই আহানার চোখ কপালে। মাঠ ভর্তি ছেলে, ভার্সিটির পাশের বাউন্ডারির বাহিরের একটা মাঠে ফুটবল খেলছে সবাই। তার মধ্যে শান্তকে দেখা যাচ্ছে, সাথে নওশাদ, রিয়াজ আর সূর্য ভাইয়াও আছে। তমাল দূরে একটা চেয়ারে বসে আছে। এতগুলো ছেলের মাঝে শান্ত যেন সন্ধ্যা তারার মতো জ্বলে আছে। তুমুলভাবে খেলা শুরু হয়েছে, টান টান উত্তেজনা। মেয়েরা সব ছেলে রেখে শান্তকে নিয়ে কথা বলছে। কিউট মিউট টিউট, কোনো কথাই ছাড়ছে না তারা শান্তর প্রশংসা করতে। আর আমি কিনা আজ পর্যন্ত এই গাধাটার মধ্যে কোনো ভালো গুণ খুঁজে পেলাম না, আফসোস। আহানা মুখ বাঁকিয়ে ফিরে যেতে লাগলো। হঠাৎ সব মেয়েরা এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। আহানা ভয় পেয়ে আবার দৌড়ে আসলো দেখার জন্য কি হলো এমন যে সবাই এমন উত্তেজিত হয়ে উঠল। নিচে তাকিয়ে দেখে আহানার চোখ আবারও কপালে উঠে গেল। শান্ত ম্যাচ জিতে খুশিতে তার জামা খুলে ফেলছে খেলতে খেলতে। আহানা ভেঙচি দিয়ে আবার বেঞ্চে এসে বসল। আজ শয়তানটা অফিসে যাবে না নাকি?
ইচ্ছে করে এমন করেছে আমি জানি, মেয়েদের নিজের বডি দেখানোর জন্য। আমি বুঝি না এমন বডি তো অন্য ছেলেদেরও আছে, তাহলে ওরা সব ছেলে রেখে শান্তর উপর এমন ক্রাশ খায় কেন? কে জানে। বিরক্তিকর, সব আমার বিরক্তিকর লাগে ওর। একটা দুইটা ক্লাস হয়েছে, মেয়েরা স্যারের কথায় কান্না দিয়ে মাঠের দিকে তাকিয়ে ম্যাচ দেখায় মন দিয়েছে সবচাইতে বেশি। এক ম্যাচ শেষ হয়ে আরেক ম্যাচ শুরু হয়েছে, হৈহুল্লোড় শোনা যাচ্ছে। ভার্সিটি ছুটি হয়ে গেছে, তখন বাজে বেলা 12টা। আহানা একা একা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে বসে আছে। সময় কাটানোর জন্য নিচ থেকে কঙ্কর নিয়ে পানিতে মেরে যাচ্ছে। অফিস 1 ঘন্টা বাদে খুলবে। আহানা তাই এখানে বসে সময় অতিবাহিত করছে। ভার্সিটির ক্লাসে বসেই থাকতো, কিন্তু ভার্সিটির গেট লক করে ফেলেছে দারোয়ান। দূর থেকে কাকে যেন দেখা যাচ্ছে, পোশাক দেখেই বোঝা গেল এটা শান্ত। খেলা শেষ করে দৌড়ে আসছে সে। আজ মিস্টার শান্ত অফিসে যেতে লেট করে ফেলবে। এখন বাজে 12টা, অফিস শুরু 1টা থেকে। কাদায় মাখামাখি হয়ে গেছে পুরো। হি, খুব বকা খাওয়াবো আজ রাফি স্যারকে দিয়ে। শান্ত কাছে এসে দেখল আহানা বিশ্বজয়ের হাসি দিয়ে চেয়ে আছে ওর দিকে। দাঁত কেলিয়েও হাসছে মাঝে মাঝে। কি এমন হেসে চেয়ে আছো কেন? অন্য মেয়েদের মতো তুমিও ক্রাশ খেলে নাকি? আমার আর কাজ নেই, এমন কাদায় মাখানো ভূতকে দেখে ক্রাশ খাবো? বডি দেখছো নাকি না দেখে এই কথাটা বললে? ও মা, তাই? আমার তো আপনার বডি নজরেই পড়ে নাই। কিছু কিছু ছেলের বডি চোখ বড় করে খুঁজে দেখতে হয়, আপনারও তেমন। মিথ্যে কথা বলো কেন? মেয়েরা আগে আমার বডির দিকে তাকিয়েছে, আর তুমি বলো তুমি মাত্রই দেখলে। তো? শান্ত ভ্রুকুচকে ঝুঁকে আহানার দিকে এগিয়ে গেল। আহানা গাছের সাথে লেগে ভয়ে চোখ বন্ধ করে বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? সরুন বলছি। আপনার সারা গায়ে কাদা লেগে আছে, আমার গায়েও লেগে যাবে। শান্ত মুচকি হেসে আহানার আরও কাছে এসে ওর গালে নিজের গাল থেকে কাদা লাগিয়ে দিল। আহানা চোখ বন্ধ করে ফেলেছে। কি বলছিলে? আমাকে কাদামাখা ভূত লাগে? তোমাকেও এমন ভূত বানাবো এখন? শান্ত আহানার হাত টেনে ধরে নিজের বুকের উপর রেখে ঘষে নিল। আহানা নড়াচড়া করতেও পারছে না। শান্ত ওকে গোল করে আটকে রেখেছে। কাদা লাগানো শেষে উঠে গেল শান্ত। বলো, আমাকে ভূত লাগছে নাকি তোমাকে ভূত লাগছে? আহানা শান্তকে বকতে বকতে লেকের পাশে গিয়ে পানি নিয়ে মুখ ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ দুম করে শব্দ হলো। শান্ত পানিতে ঝাঁপ দিয়েছে গোসল করার জন্য। আহানা, ব্যাগ থেকে তোয়ালেটা দাও তো। আহানা দাঁত কেলিয়ে শান্তর ব্যাগ থেকে তোয়ালে নিয়ে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। না দিলে কি করবেন মিস্টার অশান্ত? আহানা, মজা করিও না। তোয়ালে দাও, আমি মাথা মুছব। আমি কিন্তু লেক থেকে উঠলে তোমার খবর আছে। আহানা কথাটা না শোনার ভান করে হেঁটে চলল তোয়ালে হাতে নিয়ে। শান্ত রেগে পানি থেকে উঠে আসলো। হাত দিয়ে চুলের পানি ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছে সে। আহানা হেলে দুলে হেঁটে যাচ্ছে। হঠাৎ কারোর জোরে হেঁটে আসার শব্দ পেয়ে পেছনে তাকালো। শান্তকে দেখে কলিজা বের হওয়ার মতো অবস্থা হয়ে গেল তার। দৌড়ে পালাতে যেতেই শান্ত এগিয়ে এসে আহানার চুলের মুঠো ধরে টান দিল। আহ, সরি, নিন আপনার তোয়ালে। তখন দাও নাই কেন, বেয়াদব মেয়ে? শান্ত আহানার থেকে ছো মেরে তোয়ালেটা নিয়ে নিল। আহানা ভেগে যেতেই শান্তকে ধরে এক টান দিয়ে গাছের সাথে লাগিয়ে ধরল। সরি, আর এমন কাজ করব না, সত্যি বলছি। শান্ত হেসে দিয়ে মাথা আহানার মুখের কাছে নিয়ে ঝাড়ল কতক্ষণ। আহানা চোখ বন্ধ করে আরেক দিকে মুখ ফিরিয়ে রেখেছে। শান্ত যখন দেখল চুল থেকে আর পানি পড়ছে না, চুল ঝাড়া অফ করে দিল সে। আহানার স্বস্তির নিঃশ্বাস ফেলে নড়তে যেতেই শান্ত যা করল তার জন্য সে একদমই তৈরি ছিল না। শান্তর মাথা আহানার গলায় নিয়ে ঘষেছে। আহানার পুরো শরীর শিউরে উঠল। চোখ বন্ধ করে শান্তর হাত চেপে ধরল সে। তারপর হুঁশ আসতেই শান্তকে সরিয়ে ফেলে সোজা চলে গেল ওখান থেকে। শান্ত কিছুক্ষণ আগে কি করল সেটা ভেবে সে নিজেই বিস্মিত হয়ে গেছে।
এমনটা কেন করলাম আমি? আহানা অফিসে এসে ধূপ করে চেয়ারে বসে পড়ল। গা এখনো কেঁপে যাচ্ছে। শান্ত হঠাৎ করে এমন কেন করলো সেটাই বুঝতে পারছে না। শান্ত 10 মিনিটে অফিসে এসে পৌঁছে গেল। সিটে বসে শার্টের বোতাম লাগাচ্ছে সে। লেট যাতে না হয় তাই তাড়াতাড়ি এসে পড়েছে। ও মাই গড শান্ত, তুমি তো আমাকে পাগল করে দেবে এমন একটা লুক দিয়ে। আহানা কেমন করে যেন বেবির দিকে চেয়ে আছে। শান্ত বুঝতে পেরে বেবির কাছে গিয়ে দাঁড়ালো। বেবি শান্ত টাই টেনে কাছে এগিয়ে এসে বাকি শার্টের বোতাম লাগাতে লাগাতে কথা বলে যাচ্ছে। চুল কম মুছতে, তাহলে এখন সেই পানি পড়া আমি দেখতে পারতাম। কত যে ভাল লাগতো। বেবির কথা শুনে শান্ত মুচকি হেসে আহানার দিকে তাকালো। সরি বেবি, কি করব, চুল যে আরেক জায়গায় ঝেড়ে এসেছি। কি হলো আহানা, তুমি এমন করে চেয়ে আছো কেন? তোমার কি আমাদের দুজনকে ভালো লাগে না? আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, তবে অশান্তকে ভালো লাগে না। অশান্তকে? তোমার পাশের এই যে একটা লম্বা খুঁটি দাঁড়িয়ে আছে, তার নাম অশান্ত। শান্ত রাগে ফুলতে ফুলতে বেবির হাত ধরে বাইরে চলে গেল। যাক বাঁচলাম। দুটো চোখের সামনে থাকলে মেজাজ খারাপ হয়ে থাকে আমার। কি হলো শান্ত, রাগে এমন ফুঁসতেছো কেন? আমি কি কিছু করেছি? না, কিছুই করনি, আহানা করেছে সব। আহানা ফাইল রাখছে ডয়ারে, রেখে পেছন ফিরতে এক ধাক্কা খেল শান্তর সাথে। শান্ত পকেটে হাত ঢুকিয়ে সেন্টার ফ্রেশ খাচ্ছে। আহানাকে দেখে ফু দিল ওর মুখে। আহানা ওয়াক ওয়াক করতে করতে চলে গেল। বেয়াদব একটা। এই ধরনের চুইংগাম আমার একদমই ভালো লাগে না, বমি আসে। ওষুধের মতো মনে হয়, গন্ধ তো জঘন্য। অসভ্য কোথাকার। অ্যাটেনশন এভরিওয়ান, এদিকে আসো সবাই। আহানা সেদিকে গেল। শান্ত এসে পড়ল। বাকি কর্মচারীরাও তাকিয়ে আছে রাফির দিকে। তো শোনো সবাই, পরের সপ্তাহে আমাদের সবাইকে কুমিল্লা ট্যুরে যেতে হবে। সবাই খুশিতে ইয়াহু বলে উঠল। থামো থামো, এমনি এমনি যাবা না তোমরা কুমিল্লায়। কুমিল্লা একটা বিল্ডিং বানানো হচ্ছে, যেটার নকশার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে। জিসান স্যার ওই নকশা দেখে অনেক খুশি হয়েছে। উনি তার ক্লায়েন্টকে উক্ত নকশা অনুযায়ী বিল্ডিং বানানোর ডিল করবে। বাট কথা হলো গিয়ে ছবির দ্বারা পুরো বিল্ডিং কেমন তা বোঝা যায় না। তোমরা সবাই বিল্ডিংয়ের কোনায় কোনায় লক্ষ্য করে ওনাদের পাঠানো নকশার যে ত্রুটি রয়েছে, নকশাতে যা ফুটে ওঠেনি, তোমরা সেটা ফুটিয়ে এনে আমাদের হাতে দেবে। বিল্ডিংয়ের মালিকের সাথে আমাদের কথা হয়েছে। তোমরা সবাই একসাথে রওনা হবে। আমাদের অফিসের আলাদা মাইক্রো নিয়ে আমি যাব তোমাদের সাথে। ওকে? ওকে। আহানা ভাবনায় পড়ে গেল। মিষ্টিকে তো তাহলে আবার একদিন পড়াতে পারবে না। ধুর, ট্যুরের কী প্রয়োজন সেটাই তো বুঝতে পারছি না আমি। ও মাই গড, আমার তো তাহলে শপিংয়ে যেতে হবে। কুমিল্লায় অনেক কিছু দেখার আছে। আমি সব জায়গায় যাব। নিউ ড্রেস নিতে হবে জলদি। লিপস্টিকও নিউ কিনব। জোস একটা ফিলিংস, সেই মজা হবে। এই মাইয়া সাজা ছাড়া কি কিছুই জানে না, পুরা এলিনা টাইপ। ব্রেক টাইমে সবাই ক্যান্টিনে চলে গেছে। আহানা গালে হাত দিয়ে বসে আছে। আজ কোনো কাজ নেই তার, ফাইল সব দেখা শেষ। শান্ত বেবির ভয়ে অফিস থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করছে। আহানা, বলো আপু। তুমি একটু শান্তকে বলবে এদিকে আসার জন্য। আমি ডাকছি, ও আসছে না। তুমি বললে আসবে, প্লিজ। না, আমি বলতে পারবো না। আর উনি কখনোই আমার কথা শোনে না। 30 মিনিট পরেই তো আবার সবাই কাজে ফিরবে, তখন না হয় কথা বলিও। আরে, তোমরা তো খালি ঝগড়া করো, তো এখনও ঝগড়া শুরু করে দাও। তাহলেও নিচ থেকে চলে আসবে। প্লিজ, ওকে এখানে নিয়ে আসো। কাজের সময় তো আর কথা বলতে পারবো না। আচ্ছা ফাইন। আহানা জানালার পাশে দাঁড়িয়ে দেখল শান্ত অফিসের গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই যে মিস্টার অশান্ত। শান্ত চমকে উপরে তাকালো। মিস্টার অশান্ত, আপনি জানেন আপনাকে বাদরের মতো দেখাচ্ছে। আহানা, তোমার মাথা ঠিক আছে? না, বাদর না, গাধা। আহানা, মেজাজ গরম করবে না একদমই, মার খাবে।
আচ্ছা, বাদর গাধা দুটোই আপনি। শান্ত সিগারেটটা নিয়ে হনহনিয়ে আসছে। এই বেবি আপু, আসছে আসছে। দাঁড়াও, আমার একটা কল এসেছে, আমি কথা বলে আসি। তুমি ততক্ষণে ওকে একটু সামলাও। আর হ্যাঁ, বলিও আমার ওর সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। আরে আরে, আমাকে বাঘের মুখে রেখে চলে গেলে। ধুর। আহানা পেছন ফিরতেই দেখল শান্ত আসছে ক্ষিপ্ত গতিতে। আহানা ভয়ে পিছিয়ে গেল। শান্ত এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে টেনে ধরল ওকে। সরি, আমি আসলে আপনাকে বেবি আপুর। চুপ। আমার রাগ উঠাতে তোমার ভালো লাগে, তাই না? না, লাগে না। আমি তো বেবি আপুর কথায়। কোথায় বেবি? মিথ্যে বলার আর জায়গা পাও না। শান্ত আহানাকে টেনে ধরল আরও। কি বলছিলে? আমি গাধা? বাদর? না, আপনি কোনোটাই না। আপনি খুব ভালো। শান্ত আহানার হাত চেপে বলল, আর কোনোদিন বিনা কারণে আমার রাগ উঠাবে না, বুঝেছ? হাত ছাড়ুন। শান্তর এক হাতে ছিল সিগারেট, সেই হাত দিয়ে আহানার আরেক হাত টেনে ধরল সে। আহানার হাতে সিগারেটের ছ্যাঁকা লাগতেই সে কেঁপে উঠল। শব্দ করল না। শান্তর মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে চেয়ে রইল। কিসের জন্য ব্যথা পেল সেটাই ভেবে যাচ্ছে সে। শান্তর হাতও এবার সিগারেটের ছ্যাঁকা লাগল। সাথে সাথে সে হাত সরিয়ে দেখল আহানার হাতেও দাগ হয়ে গেছে। নিজেরও যে পুড়েছে সেদিকে কোনো খেয়াল নেই। তাড়াতাড়ি আহানার হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল ওকে। দৌড়ে রাফির কাছে গিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ একটা নিয়ে আবার ফেরত আসলো। আহানা থ হয়ে বসে আছে। চিৎকার করবে নাকি রাগে শান্তকে কয়েকটা ঘুষি মেরে দেবে সেটাই ভাবছে সে। কিন্তু শান্তর এমন কেয়ার দেখে সে কী করবে সেটা ভাবার শক্তি হারিয়ে ফেলেছে। শান্তর চোখে মুখে ভয় আর অপরাধবোধ কাজ করছে। আহানাকে এভাবে কষ্ট দেওয়ার ইন্টেনশন তার ছিল না। তার হাতে যে জ্বলন্ত সিগারেট ছিল তা মনেই ছিল না তার। আহানা চুপ করে শান্তর দিকে চেয়ে বসে আছে। শান্ত হাঁটু গেড়ে বসে আহানার হাত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আর কোথাও পুড়েছে কিনা সেটাই দেখছে সে। তুমি ব্যথা পেলে বললে না কেন? তখন বললে আমি হাত ছেড়ে দিতাম। আমি তো টেরই পাইনি, পরে আমার হাতে ছ্যাঁকা লাগতেই টের পেলাম। আহানা চোখ বড় করে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হেসে বলল, তোমার ক্ষতের চেয়ে সামান্য, ছেলেদের এত ব্যান্ডেজ লাগে না। শান্ত উঠে দাঁড়াতেই বেবি এসে গেল। শান্তর হাত ধরে বাইরে নিয়ে গেল। আহানা পেছন ফিরে ওদের চলে যাওয়া দেখছে। এই মানুষটা আমার কেয়ার করতে পিছুপা হয় না, আবার ঝগড়া করতেও পিছুপা হয় না। কেমন মানুষ মাঝে মাঝে বুঝতে পারি না আমি। অফিসের কাজ শেষ, সবাই এক এক করে চলে যাচ্ছে। আহানা চোরের মতো বাইরে এসে দাঁড়িয়ে আছে। শান্তকে কোথাও দেখল না। হ্যাঁ, দেখেছিল ৪৫ মিনিট আগে। রাফি স্যারকে বলে বেবির সাথে কোথায় যেন গিয়েছে। আহানার উপায় না পেয়ে অন্ধকারেই হাঁটা ধরেছে। অফিস এমন একটা জায়গায় অবস্থিত যেখানে গাড়ি কম, মানুষ কম, নির্জন একটা এরিয়া। আহানা দোয়া দুরুদ পড়তে পড়তে হেঁটে যাচ্ছে। পেছন থেকে আলো জ্বালানো কি যেন আসছে, বাইকের শব্দ। আহানা হেসে দিয়ে পেছনে তাকালো। না, বাইকে তো অন্য কেউ, শান্ত না। আবারও মুখ গোমরা করে হেঁটে চলল সে। একটা টঙে ৭-৮টা ছেলে বসে আড্ডা দিচ্ছে। আহানা ভয় ভয় চোখে সেদিকে তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। তার চেয়ে জোর গতিতে একটা বাইক এসে পাশে থামল। আহানা ভাবল অন্য কেউ হবে। সে হেঁটে চলে যাচ্ছে ছেলেগুলোর দিকে তাকিয়ে। কেউ যদি উঠে আসে ওকে ধরতে তাহলে এক দৌড় দিবে সে, এই ভেবে তাদের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। এভাবে ছেলেদের দিকে চেয়ে থাকলে ওরা নির্ঘাত তোমাকে ধরতে আসবে। কথাটা শুনে আহানা থেমে গেল। পেছন ফিরে দেখল শান্ত বাইক থেকে নেমে টঙের দিকে যাচ্ছে। মুখে একরাশি হাসি ফুটে উঠল আহানার। মনে হলো সুরক্ষা পেয়েছে সে। আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। হেসে দিয়ে সে নিজে নিজে শান্তর বাইকে উঠে বসে পড়ল। শান্ত চায়ের কথা বলে আহানার দিকে তাকিয়ে হাসল। একটা ছেলে বলল, কি ভাই, গফকে একা রেখে কোথায় গিয়েছিলেন? শান্ত সিগারেট একটা ধরাতে ধরাতে আহানার দিকে চেয়ে বলল,
গফের দোষ। আমার জন্য অপেক্ষা না করেই হাঁটা শুরু করে দিয়েছিল। ঢাকা শহরে রাতের বেলায় 2 মিনিটেই যে কেলেঙ্কারি হয়ে যেতে পারে তা সে জানে না। হয়তো জানে, রাগ করে অপেক্ষা না করে হাঁটা শুরু করে দিয়েছিল। তাহলে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যান। শান্ত সিগারেটের শেষ টান দিয়ে ছেলেটার দিকে চেয়ে হাসল। তারপর চায়ের কাপ হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, ওর যে টঙেরই চা পছন্দ,